হবে, বুঝতে পারছেন? এবং এই বেস ধরে আপনি অনেক ভালো করতে পারবেন অন্তত এই মুখস্থের পার্টটাতে। যদি আপনার মনে হয় যে ভাইয়া আমি এটা একদম 100% ওকে করে ফেলেছি, আমাকে বললেন, এরপর আমি আর কিছু দিব না, বুঝতে পারছেন? বাট আপাতত এটা খুব ভালো করে পড়ে নিতে হবে, যে যতটুকু দেওয়া আছে ততটুকু এনাফ। কিন্তু ধরেন আরেকটু ভালো করার জন্য আমরা আরেকটু বেশি পড়লাম, সমস্যা নেই, বাট এতটুকু আগে ভালো করে পড়ে তারপর আমরা অন্যদিকে যাব, বুঝতে পারছেন? ধন্যবাদ স্যার। স্যার পিঙ্ক করলে ভালো হয় স্যার, বারবার হচ্ছে Pink করা ইয়ে নাই? করে দিচ্ছে স্ক্রিন। ওকে ওকে। আরিফ 30-এর আনছে, আরিফ কেমন আছেন? ওকে, স্যার তাহলে আমরা স্টার্ট মধ্যযুগের করি। ক্লাস কি আমাদের শেষ? জি জি, মধ্যযুগের ক্লাস কি শেষ আমাদের? না 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 সাহিত্য পাঠে? না, তাহলে আপনাদের স্যার গত ক্লাসকে ধ্বনি পরিবর্তনের উপর নিয়েছিলাম না? স্যার না, আমাদের লাস্ট ক্লাস হয়েছে তো সাহিত্যের উপরে। স্যার মধ্যযুগ শেষ। কৃষ্ণ কীর্তনের 13টি খণ্ড লিখাই দিছিলেন লাস্ট। তাহলে আবার লেকচার 4 কেন বললো? তাহলে লেকচার 6 হবে আজকে। জি স্যার। স্যার ওকে, তাহলে আগে একটু কারেকশন করে নিয়ে দাঁড়ান। লেকচার 6 হবে, হ্যাঁ? না মানে বলতেছে আপনি ওই যে আপডেট করে রাখেন পুরো ভিডিও। ওকে, লেকচার 6 এ আমাদের দারুণ একটা টপিক আছে, টপিকটার নাম হচ্ছে আপনার সমাস, বুঝছেন? যেটা আমাদের কাছে খুবই কঠিন মনে হয়, এবং এই টপিক থেকে প্রত্যেকটা জব পরীক্ষায় প্রশ্ন পাওয়া যায়। এবং সমাস আসলেই কঠিন, কিন্তু সহজভাবে যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনার এমন কোনো প্রশ্ন নাই যে আপনি আনসার পারবেন না। চলেন তাহলে আমরা স্টার্ট করে দিই, হ্যাঁ, কথা না বাড়িয়ে। সমাস থেকে আমাদের প্রশ্ন আসে কিভাবে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। সমাস থেকে 2 থেকে 3 ভাবে প্রশ্ন আসতে পারে। প্রথমত হচ্ছে কোন সমাস, যেমন আমি একটা শব্দ বললাম বহুব্রীহি, এটা কোন সমাস? বহুব্রীহি সমাস। নীলকণ্ঠ কোন সমাস? বহুব্রীহি সমাস। কানা কানে কোন সমাস? বহুব্রীহি সমাস। 92 কোন সমাস? নিত্য সমাস। তারপর অনুতাপ কোন সমাস? প্রাদি সমাস। চৌচালা কোন সমাস? দ্বিগু সমাস। তার মানে কোন সমাসে এই প্রশ্নটা আসে? সমাস 6 প্রকার, পাশাপাশি আছে অপ্রধান সমাস 3টা। কি কি? প্রাদি, নিত্য, অলোপ। কি কি? প্রাদি, নিত্য, অলোপ, ঠিক আছে? আমাদের এই যে কয়েকদিন আগের পরীক্ষায়, বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষায় এই প্রশ্ন চলে আসছে, নিম্নের কোন মানে কোনগুলো অপ্রধান সমাস? তাহলে আনসার কি হবে বলেন তো? প্রাদি, নিত্য, অলোপ। বলেন তো কি কি? বলেন। প্রাদি, নিত্য, অলোক। প্রাদি, নিত্য, অলোপ, এই প্রশ্নটা এসেছিল, হ্যাঁ? আচ্ছা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন, যে কোন সমাস। 2 নম্বর প্রশ্ন আসতে পারে কোন পদের অর্থের প্রাধান্য পেয়েছে। যেমন আমি একটা শব্দ বললাম আপনাকে, ধরেন নীলকণ্ঠ, এখানে আদৌ কি পূর্বপদের অর্থের প্রাধান্য পেয়েছে, নাকি পরপদের অর্থের প্রাধান্য পেয়েছে, নাকি কোন পদের অর্থের প্রাধান্য পায় নাই? স্যার পরপদের প্রাধান্য পেয়েছে। তার সব পদের প্রাধান্য পায়নি। কোন পদেরই প্রাধান্য পায় নাই। আর নীলকণ্ঠ দ্বারা নীল কেউ বুঝেছে না, কণ্ঠ কেউ বুঝেছে না, বুঝেছে শিবকে। কাকে বুঝাচ্ছে বলেন তো? শিবকে বোঝাচ্ছে। তার মানে কোন পদের অর্থের প্রাধান্য পায় এটাও কিন্তু ইম্পর্টেন্ট। কারণ আমি যদি বলি আপনার মহানবী, তাহলে এখানে কোন পদের অর্থে প্রাধান্য পাচ্ছে বলেন? পরপদের। পদের অর্থে প্রাধান্য পাচ্ছে। তাহলে কোন পদের অর্থের প্রাধান্য পায় সেটাই ইম্পর্টেন্ট। নাম্বার 3 প্রশ্ন আসতে পারে অর্থ, কি আসতে পারে? অর্থ। যেমন আরক্তিম, কি অর্থে আপনার অব্যয়ভাব সমাস? অভাবর্তে। হুম, অভাবর্তে। আরক্তিম আর রক্তের কি অভাব? আরক্তিম চিনেন না? হালকা রং যেটা, এটাকে বলে আরক্তিম। ঈষৎ রক্তিম, হালকা লাল, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার আসতে পারে নিরামিষ, এটা হচ্ছে অভাবর্তে, বুঝছেন? তারপর হচ্ছে আপনার
উপশহর, উপবন, এগুলো কি অর্থে বলেন? সাদৃশ্য অর্থে। তারপর হচ্ছে আপনার যথারীতি কি অর্থে? অনতিক্রম্যতা অর্থে, ঠিক আছে। তারপর আকণ্ঠ, আমরণ, এগুলো কি অর্থে? পর্যন্ত অর্থে। তার মানে এই যে আমি প্রশ্নগুলো বললাম, এইভাবে প্রশ্ন আসতে পারে। দ্বন্দ্ব সমাসের মধ্যে কয়েকটা প্রকার আছে। ধুতি চাদর কোন অর্থে দ্বন্দ্ব সমাস বলতে পারবেন? স্যার প্রায় সমাজ স্যার সমার্থক, বুঝি না। ঠিক আছে। কি বুঝেন না? সমাজ বুঝি না, আজকে এমন একটা মেডিসিন দিয়ে দেন তোর আজকের পর থেকে আর ভয় না থাকে। মেডিসিন দেওয়ার জন্য তো রেডি হচ্ছি, ঠিক আছে। এমন ভাবে পড়িয়ে দিব ইনশাল্লাহ আপনার সমস্যা আর কখনো হবে না। বাট আগে জেনে নেন প্রশ্ন কিভাবে আসে, বুঝছেন? ঠিক আছে আচ্ছা, স্যার, তাহলে আমি সমস্যা যেভাবে নাই স্যার। বুঝাইলাম আপনারা কি ধরতে পারছেন যে প্রশ্ন কিভাবে আসে? জি স্যার, জি স্যার। জি স্যার। স্যার ওকে, একটা কুইক, চলেন তাহলে আমরা, হ্যাঁ বলেন। স্যার হচ্ছে ওই যে নতুন ব্যাকরণ 19 এর যেটা স্যার, ওইটাতে হচ্ছে সমাস 4 প্রকার, আর তো আগের ব্যাকরণ অনুযায়ী 6 প্রকার। স্যার আমরা এখন কোনটা ধরে পড়বো? আমরা তো পুরাতনটা পড়বো, ঠিক আছে। আর পুরাতনটা পরে পরে নতুনটা আলোচনা করবো, তাহলেই হলো, ঠিক আছে। কারণ পুরাতনটা না পড়ে যদি নতুনটা আলোচনা, নতুনটার পড়া হচ্ছে অল্প, তাহলে আপনি তো বিপদে পড়ে যাবেন। এখন প্রশ্ন তো আপনার দুইটা মিলেই আসছে। ঠিক এখন আছে কোনটা স্যার, থেকে থ্যাংক প্রশ্ন আসে তাহলে আমরা কি করব, বুঝছেন? চলেন ইউ। তাহলে জি আমরা স্যার। স্টার্ট করি, বিসমিল্লাহ বলে স্টার্ট করি। হ্যাঁ, বলেন সমাজ ব্যাকরণের কোন তথ্য আলোচ্য বিষয়? রূপতত্ত্ব। হ্যাঁ, সমাস হচ্ছে 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, অব্যয় সমাস। এটা হচ্ছে প্রাথমিক আলোচনা। হ্যাঁ, আমরা সুন্দর করে লিখে নিই, এখান থেকে প্রশ্ন চলে আসতে পারে।
লেখা হয়েছে? জি স্যার। ওকে, তাহলে সমাজ ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। শব্দ তত্ত্বের অপর নাম কি? রূপ তত্ত্ব। আর রূপ তত্ত্বের ইংরেজি কি? মরফোলজি। বলেন তো কি মরফোলজি? সমাজ শব্দটি গঠিত কিভাবে? সম যোগ অস যোগ অ থেকে। সমাজ শব্দটি গঠিত কিভাবে? সম যোগ অস যোগ অ থেকে। আবার বলেন, সমাজ শব্দটি গঠিত কিভাবে? সম যোগ অস যোগ অ থেকে। একটা জিনিস মাথায় রাখবেন, কোন সংস্কৃত শব্দ ভাঙার পর আমরা যা যা পাবো সব হবে সংস্কৃতের। কোন সংস্কৃত শব্দ ভাঙার পর আমরা যা যা পাবো সব হবে সংস্কৃতে। তাহলে সম কোন উপসর্গ বলেন তো? সংস্কৃত উপসর্গ। কোন উপসর্গ? সংস্কৃত উপসর্গ। অস কোন প্রকৃতি বলেন তো? সংস্কৃত ক্রিয়া প্রকৃতি। সংস্কৃত ক্রিয়া প্রকৃতি। অটা কোন প্রত্যয় বলেন তো? সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। কোন প্রত্যয়? সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। তাহলে হচ্ছে আমরা একটা সংস্কৃত শব্দ ভাঙার পর আমরা যা যা পাবো সব কিসের হবে? সংস্কৃতের হবে। সমাস শব্দটি কি সাধিত শব্দ? প্রকৃতি প্রত্যয় সাধিত শব্দ। কি সাধিত শব্দ? প্রকৃতি প্রত্যয় সাধিত শব্দ। সমাস অর্থ কি? সংক্ষেপণ অথবা মিলন। সংক্ষেপণ অথবা মিলন, দুইটা তিনটা পদ থাকবে, এক পদের পরিণত করাকে সেটা কি বলা হয়? সমাস বলা হয়। যেমন নীল যে পদ্ম, তিনটা পদ একসাথে আমরা করে ফেললাম একসাথে, নীল পদ্ম। তারপর পল মিশ্রিত অন্ন, আমরা কি করে ফেললাম বলেন তো? একসাথে করে ফেললাম, হলো কি বলেন তো? পলান্ন। একাধিক পদের এক পদীগণকে সমাস বলা হয়। তাহলে একাধিক পদ থাকবে, দুইটা থাকতে পারে, দুইয়ের অধিক থাকতে পারে, আমরা একসাথে মিলিত করলে সেটা সমাস হয়ে যাবে। সমাস কয় প্রকার? 6 প্রকার। কি কি? দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রী সমাস, দ্বিগু সমাস, অপয়ব সমাস। ওকে, এতটুকু বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। ওকে, তাহলে বলেন, সমাস শব্দ তথা আলোচ্য বিষয়। সমাস শব্দ তথা আলোচ্য বিষয়। সমাস শব্দটি গঠিত সমযোগ অসযোগ অ থেকে। সমযোগ অসযোগ অ থেকে। সমাস শব্দটি প্রকৃতি প্রত্যয় সাধিত শব্দ। সমাস শব্দটি প্রকৃতি প্রত্যয় সাধিত শব্দ। সমাস অর্থ সংক্ষেপণ অথবা মিলন। সমাস অর্থ সংক্ষেপণ অথবা মিলন। একাধিক পদের এক পদীকরণকে সমাস বলে। একাধিক পদের এক পদীকরণকে সমাস বলে। সমাস 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রী সমাস, দ্বিগু সমাস, অব্যয় সমাস। তাহলে বলেন, সমাজ ব্যাকরণের কোন তত্ত্ব আলোচ্য বিষয়? শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। ওকে, ভেরি গুড। শব্দটা তো আচ্ছা, সমাস মরফোলজি। এটা কি শব্দ বলেন তো? সংস্কৃত শব্দ। আর এই সংস্কৃত শব্দ ভাঙার পর আমরা যা যা পাবো সব কিসের হবে? সংস্কৃত আচ্ছা, প্রকৃতি প্রত্যয়। সমাস শব্দটা যে ভাঙছি, সম ভাঙলে কি কি পাবো আমরা বলেন তো? সমযোগ, অসযোগ, অসযোগ অ। ও আচ্ছা আচ্ছা, সমাস কি সাধিত শব্দ বলেন তো? প্রকৃতি প্রত্যয়। প্রকৃতি প্রত্যয় সাধিত শব্দ। সমাস অর্থ কি বলেন তো? সংক্ষেপ সংক্ষেপণ। সংক্ষেপণ অথবা মিলন। সমাস কাকে বলে বলেন তো? দুই পদকে এক পদীকরণ। হ্যাঁ, সমাস কয় প্রকার? 6। কি কি বলেন তো? দ্বিগু, দ্বন্দ্ব, অব্যয়, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রী। একজন আপু শুধু আনসার দিচ্ছেন, বাকিরা কি আনসার দেন না কেন? মানে পড়া বলবেন যখন পড়া ধরি, ঠিক আছে? এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়বো, খুবই চমৎকার একটা জিনিস, ঠিক আছে? লিখেন, পদ প্রধানের দিক থেকে সমাস 4 প্রকার। পদ প্রধানের দিক থেকে সমাস 4 প্রকার। পদ প্রধানের দিক থেকে সমাস কত প্রকার? 4 প্রকার। 1 নম্বর লিখেন, উভয় পদ প্রধান। 1 নম্বর কি বলেন তো? উভয় পদ প্রধান। তাহলে উভয় পদ প্রধান কোন সমাস বলেন তো? স্যার দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। তাহলে উভয় পদ প্রধান কোন সমাস? দ্বন্দ্ব সমাস। 2 নম্বর লিখেন, পরপদ প্রধান। 2 নম্বর কি বলেন তো? কোন সমাস বলেন তো? কর্মধারয়, তারপর কি তৎপুরুষ, তারপর কি বলেন তো? দ্বিগু। দ্বিগু। কর্মধারয়, তৎপুরুষ, তারপর কি বলেন তো? দ্বিগু। দ্বিগু। কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু। 3 নম্বর লিখেন, পূর্ব পদ প্রধান। 3 নম্বর কি বলেন তো? অব্যয়ীভাব সমাস। কোন সমাস? অব্যয়ীভাব।
কোন পদের অর্থের প্রাধান্য পায় না কোন সমাস বলেন তো? বহুব্রীহি। তাহলে এটাকে বলা হয় পরপদ প্রধান। এটাকে কি বলা হয়? তাহলে লিখে নেন, হ্যাঁ। স্যার বহুব্রীহিটা কি স্যার? বুঝি নাই। লিখেন, আমি বুঝিয়ে দিব, আবার সুন্দর করে বুঝিয়ে দিব, লিখেন। স্যার এখানে তো পরপদ প্রধান স্যার 2 এবং 4 হলো স্যার, তাই না স্যার? তাদের কর্মধারা তৎপুরুষ দ্বিগু এবং বহুব্রীহি স্যার একসাথে কি লেখা যাইতো না? ও আরে, কি লিখলাম এটা, সরি সরি সরি, অন্য পদ। স্যার এটাই বলতেছিলাম। থ্যাংক ইউ। লেখা হয়েছে? জি স্যার। জি স্যার। তাহলে দেখেন, পদ প্রধানের দিক থেকে সমাস হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে উভয় পদ প্রধান দ্বন্দ্ব সমাস। আমি যদি একটা শব্দ লিখি চা বিস্কুট, ঠিক আছে, তাহলে চা দ্বারা কি বোঝাচ্ছে বলেন তো? চা কে। আর বিস্কুট দ্বারা কি বোঝাচ্ছে বলেন তো? বিস্কুট কে। তাহলে উভয় পদের কি আলাদা আলাদা অর্থের প্রাধান্য পাচ্ছে না বলেন তো? এই জন্য এটাকে কি বলা হয় বলেন তো? দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার? চা দ্বারা চা কে বোঝাচ্ছে, বিস্কুট দ্বারা বিস্কুট কে বোঝাচ্ছে, তার মানে উভয় পদের কি আলাদা আলাদা অর্থের প্রাধান্য পাচ্ছে। যেহেতু পাচ্ছে, এই জন্য এটাকে কি বলা হয়? দ্বন্দ্ব সমাস। কোন দ্বন্দ্ব সমাস? সমাস। দ্বন্দ্ব সমাস। সমাস। পরপদের অর্থের প্রাধান্য পায় 3টি সমাস। কি কি? কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু। কি কি বলেন তো? কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু। এখন উদাহরণে আসেন। কর্মধারয় একটা উদাহরণ যদি লিখি, মহানবী, কি লিখলাম বলেন তো? বলেন, মহাকে বোঝাচ্ছে নাকি নবীকে বোঝাচ্ছে? কাকে বোঝাচ্ছে বলেন? নবীকে বোঝাচ্ছে। নবী। নবী হচ্ছে কি মহান। তাহলে নবী কোন পদ? পরপদ। পরপদ। তৎপুরুষ। আপনারা কি পূর্বপদ, পরপদ, সমসমান পদ, তারপর এগুলো কি চিনেন? জি স্যার। সবাই চিনি? না স্যার, চিনি না স্যার। আচ্ছা, চিনাই দিচ্ছি, চিনাই দিচ্ছি। আচ্ছা, তাহলে কর্মধারয় হচ্ছে নবী হচ্ছে পরপদ, তাহলে কি পরপদের অর্থে প্রাধান্য পাচ্ছে। তৎপুরুষ, এইখানে আপনার কোন পদের অর্থের প্রাধান্য পাচ্ছে দেখেন। উদাহরণ লিখেন, বিয়ে পাগল। তাহলে এখানে বিয়ে কে বোঝাচ্ছে নাকি পাগল মিন করতেছে বলেন তো? কোনটা মিন করতেছে? পাগলকে মিন করতেছে। বিয়ে তো সবাই করবে, কিন্তু অনেকে পাগল হয়ে যায় না যে আমার এখনই বিয়ে করতে হবে, ঠিক আছে? তাহলে পাগলটাকে এখানে মিন করতেছে, বুঝছেন? দ্বিগু, চৌরাস্তা। তাহলে মূলত 4 কি বোঝাচ্ছে নাকি রাস্তা হচ্ছে 4টা? কোনটা বোঝাচ্ছে বলেন? রাস্তা 4টা। রাস্তা কয়টা? 4টা। 3 নাম্বার, পূর্বপদ অর্থের প্রাধান্য পায় অব্যয়ীভাব সমাস। কোন সমাস বলেন তো? অব্যয়ীভাব সমাস। যেমন আমি লিখলাম আপনার আমরণ। তাহলে আমরা মরণ তো আমরা জানি, তাই না? মরে গেলাম, শেষ হয়ে গেলাম, নিঃশেষ অফ হয়ে গেল। বাট আমরণ দ্বারা কি বোঝায় বলেন তো? মরণ পর্যন্ত। তাহলে না কিসের অর্থের প্রাধান্য পাচ্ছে বলেন তো? আয়ের অর্থ। আয়ের অর্থ, মানে পূর্বপদের অর্থের প্রাধান্য পাচ্ছে। অন্য পদ, বহুব্রীহি সমাস, কোন পদের অর্থের প্রাধান্য পায় না। যেমন আমি লিখলাম 80-20, কি লিখলাম বলেন তো? 80। 80 দ্বারা কি বোঝাচ্ছে? দাঁত। আর 20 মানে বিষ। তাহলে মূলত 80-20 দ্বারা কি আপনার বিষ দাঁত বোঝাচ্ছে নাকি 80-20 দ্বারা সাপকে বোঝাচ্ছে? সাপ। তাহলে সাপকে বোঝাচ্ছে। পূর্বপদের অর্থের প্রাধান্য পাচ্ছে না, পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে না। প্রাধান্য পাচ্ছে কোনটার বলেন তো? সাপের, ঠিক আছে? তার মানে আলাদা একটা, অন্য একটা পদের অর্থের প্রাধান্য পাচ্ছে, ঠিক আছে? অন্য একটা জিনিসকে মিন করতেছে। তাহলে পদ প্রধানের দিক থেকে সমাস কত প্রকার? 4 প্রকার। কয় প্রকার বলেন তো? 4 প্রকার। আমার সাথে বলেন, উভয় পদ প্রধান, প্রধান। পরপদ প্রধান, প্রধান। পূর্বপদ প্রধান, প্রধান। অন্য পদ। প্রধান। উভয় পদ প্রধান দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস। পরপদ প্রধান 3টি সমাসে, কর্মধারয় কর্মধারয় তৎপুরুষ দ্বিগু, তৎপুরুষ দ্বিগু। কর্মধারয় তৎপুরুষ দ্বিগু, কর্মধারয় তৎপুরুষ দ্বিগু। কর্মধারয় তৎপুরুষ দ্বিগু। কর্মধারয় তৎপুরুষ দ্বিগু। পূর্বপদের অর্থের প্রাধান্য পায় অব্যয়ীভাব সমাস, পূর্বপদের অব্যয়ীভাব সমাস। আর পূর্বপদের অর্থের প্রাধান্য পায় না বহুব্রীহি সমাস। পূর্বপদের প্রাধান্য পায় বহুব্রীহি সমাস। ওকে, তাহলে মনে থাকবে না? জি স্যার।
মনে রাখার আরেকটা দারুণ টেকনিক আছে, দেখেন ওইটা একটু শিখাই দিই। দ্বন্দ্বে দ কয়টা বলেন তো? দ্বন্দ্বে দ কয়টা? দুইটা দুইটা। ব কয়টা? দুইটা দুইটা। দ্বন্দ্ব ন্যূনতম হয় কয়জনে? দুইজনে দুইজনে। দ্বন্দ্ব শব্দের অর্থ আবার সমাস হচ্ছে মিলন, তাহলে মিলন হয় কয়জনে? দুইজনে। তাহলে দ্বন্দ্বে যা আছে সব কয়জন? দুইজন তাহলে উভয় পদের অর্থের প্রাধান্য পাবে কোন সমাসে? দ্বন্দ্ব সমাসে। মনে থাকবে না ভুলে যাবেন? মনে থাকবে। বলেন ভুলে যাব। কর্ম মানে কি বলেন তো? জব। কর্ম মানে কি বলেন তো? জব। আমরা পড়াশোনা করতেছি, আমরা জব করব, চাকরি করব, তাই না? আমরা চাকরিটা কার করব বলেন তো? পরের অন্যের জব, তাই না? অন্যের জব মানে কি বলেন তো? পরের জব। তাহলে এখানে কোন শব্দটা আছে? পর। পর পর। তাহলে কর্ম দ্বারা কোন পদের অর্থের প্রাধান্য পাবে? পরপদ। পর পদের। তৎ মানে কি বলেন তো? তৎ মানে তার তার। তাহলে তৎপুরুষ মানে কার পুরুষ? তার পুরুষ। তারপর তার পুরুষ মানে কি বলেন তো? অন্যের অন্যের পুরুষ। আর অন্যের পুরুষ মানে কি? পরপুরুষ পর পুরুষ। তানজিন তিশার একটা অডিও কল ফাঁস হয়েছে, আপনার কি শুনছেন এটা? শুনেন নাই? হ্যাঁ জি স্যার আজকে শুনলাম। জি স্যার, শুনছি সকালে। শুনছেন, ভালো ভালো কাজ করছেন, না শুনবেন এগুলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে একজন মহিলা কিংবা মেয়ে যদি আরেকজনের পুরুষ নিয়ে ঘোরাঘুরি করে, তাহলে সেটাকে কি বলা হয়? পর পুরুষ বলা হয়। তাহলে তৎপুরুষে কি শব্দটা আছে? পর। তাহলে তৎপুরুষে কোন পদের অর্থের প্রাধান্য পাবে? পরপদ পর পদের অর্থের প্রাধান্য পাবে, ঠিক আছে। এবং এটা এখন অহরহ দেখা যায়, বুঝছেন? এবং ঢাকা শহরে তো একদম অনেক বেশি, অভাবেই নাই। কেন জানি সবাই আরেকজনের নিয়ে ঘুরতে ভাল লাগে। ভাই নিজের যা আছে সেটা নিয়ে সবাই প্লিজ থাকুক না। না, সবাই কেন জানি কেমন জানি হয়ে যেতেছে, বুঝতে পারছেন? দ্বি মানে কি বলেন তো? দ্বিতীয়। তাহলে প্রথম মানে পূর্বে থাকে, দ্বিতীয় কোথায় থাকে বলেন তো? পরে থাকে। তাহলে এই যে কোথায় থাকে? পরে থাকে। তাহলে কোথায় থাকে? পরে। তাহলে কি আছে বলেন তো? পর আছে। তাহলে কোন পদের অর্থের প্রাধান্য পাবে? পরপদের। তাহলে বলেন কর্মধারায় কোন পদের অর্থের প্রাধান্য পাবে? পরপদে। তৎপুরুষে কোন পদের অর্থের প্রাধান্য পাবে? পরপদে। দ্বিগুতে কোন পদের অর্থের প্রাধান্য পাবে? পরপদের। ক্লিয়ার? জি স্যার। ভুলে যাবেন না। ভুলে যাব। স্বর মানে কি? শুরুতে থাকে। স্বরা কোথায় থাকে? পরে থাকে। রস্বই কোথায় থাকে? পরে থাকে। তাহলে স্বরা, রস্বই, দীর্ঘির পূর্বে কি আছে বলেন তো? ও আছে স্বর আছে। তাহলে পূর্বে আছে মানে কি? পূর্ব পদ, ঠিক আছে। তাহলে কোন পদের অর্থের প্রাধান্য পাবে? পূর্বপদের। পর পূর্ব পদের অর্থের প্রাধান্য। অন্য পদ কোন পদের অর্থের প্রাধান্য পায় না। বহু আছে যার, তার কি একজন আর দুইজনকে দিয়ে চলবে বলেন? না যারা হচ্ছে আপনার মানে একদম প্রো, বুঝছেন, যে তাদের একজনের মন দিয়ে হয় না, বুঝছেন, এই জন্য সবাইকে মন দিয়ে দেয়। তাদের মন এত বড় যে আপনার একজনকে দিয়ে কি বলেন তো মন ফুলফিল হয় না। এই জন্য তারা এই একজন, ওই সালমান একজন, খান। এই একজন, ঠিক আছে, সব দিকে দৌড়াদৌড়ি করে। এবং এটা এখন খুব বেশি দেখা যাচ্ছে, বুঝছেন। এবং যারা এরকম মন নিয়ে খেলা করে, এদেরকে আবার সবাই পছন্দ করে, বুঝতে পারছেন? তাহলে এটাকে বলা হয় বহুব্রী সমাস। এটা পূর্ববর্তী কেউ কি করে না? লাইক করে না। পরপদ কেউ লাইক করে না। এর কাজে হচ্ছে কৃষ্ণের মতো তার অনেক গার্লফ্রেন্ড থাকবে, বুঝতে পারছেন? এটাকে বলা হয় কি বলেন তো? বহুব্রী সমাস। ক্লিয়ার? স্যার দ্বন্দ্ব শব্দের অর্থ কি বললেন? দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন সমাসের ক্ষেত্রে। স্যার এক জায়গায় দেখছিলাম জোড়া না, জোড়া লিখেন। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার জোড়া মানে তো মিলন হয়, জোড়া দিয়া, কাপল দিয়ে আর কি, ঠিক আছে। আচ্ছা, পদ পদার্থ সমাস কত প্রকার বলেন তো? 4 প্রকার 4 প্রকার। আমার সাথে বলেন। উভয়পদ প্রধান, উভয়পদ প্রধান পরপদ প্রধান, পরপদ পূর্বপদ প্রধান, পূর্বপদ প্রধান। অন্য পূর্বপদ পদ। প্রধান অন্য অন্য তাহলে পদ পদার্থ সমাস কত প্রকার? 4 প্রকার। মনে থাকবে? জি স্যার বলেন তো কি কি? উভয়পদ প্রধান দ্বন্দ্ব পূর্বপদ অব্যয়ভাব পরপদ কর্মধারয় তৎপুরুষ দ্বিগু অন্যপদ বহুব্রী দেখে দেখে বলছেন না? না স্যার এখন পড়া দিলে পারবেন? ধরেন এই ভাইয়েরা কোথায়? আপনারা জীবন যুদ্ধে পিছিয়ে যাচ্ছেন। দেখেন আপুরা কত অ্যাক্টিভ, সবসময় তারা আনসার দেয়। আপনার কোথায়? স্যার, আপুদের কথা শুনে ডাবল ডিবিট করছি আমরা। জীবন যুদ্ধে এগিয়ে থাকতে হবে ভাইয়াদের, কারণ
আপুরা কত ভালো, ওরা পড়াশোনা করতেছে দেখবেন হঠাৎ করে বিসিএস ক্যাডার এসে বিয়ে করে নিয়ে গেছে, স্যার হঠাৎ অ্যাসিস্ট্যান্ট করে। অ্যাসিস্ট্যান্ট হিসেবে। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের এডি বিয়ে করে নিয়ে গেছে। তাদের স্যার লাইফ কত সুন্দর, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, সব চিন্তা শুধু আমাদের। জি স্যার। জীবন যদি আগাতে হবে কাদের বেশি বলেন? আমাদের আগাতে হবে। ওমা, আগাচ্ছে আপুরা। আপুরা আপনারা যেহেতু আগাচ্ছেন আগান, আমাদের কোনো সমস্যা নাই। তবে আপনারা যা সেটা কাজ করবেন, সেটা হচ্ছে চাকরিটা পেয়ে স্বার্থপর না হয়ে একটা বেকার ছেলেকে বিয়ে করবেন, পারবেন না? আমরা মেনে নিলেও বাপ মা মানে নিবে না স্যার। এই যে দেখছেন, আপু আপনি মানলেই হচ্ছে, বাপ মা না আপনি মানে। মানলেই তো হচ্ছে, সারা জীবন খাবেন আপনি, ঠিক আছে, আঙ্কেল আন্টি মানার কি দরকার? দেখেন দিন আমরা শেষে কত ভালো সমস্যাটা মানুষ, একটু যায় স্যার। আমাদের মধ্যে কোনো স্বার্থ নাই। আমরা চাকরিটা পাই, বিয়েটা করি ইন্টারমিডিয়েট একটা মেয়েকে, বেকার। স্যার কত ছেলেকে দেখলাম চাকরি করার পর আর চিনতেছে না, তখন চাকরি হওয়ার পর ছেড়ে চলে যাচ্ছে। ছেড়ে তো চলে যাবো, সর্বনাশ। ঠিক আছে, কারণ সম্পর্ক তার বেশি দিন থাকে না, সবকিছুর একটা সময় থাকে, 2 বছর 3 বছর 5 বছর। কিন্তু একটা চাকরি পাওয়ার পরেই সে কিন্তু কি করতেছে বলেন তো, ইন্টারমিডিয়েট অথবা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একটা বেকার একটা মেয়েকে দেখে বিয়ে করতেছে। দেখছেন আমরা কত ভালো। স্যার ও তো ভালো না। মহৎ, মহৎ। স্যার অব্যয় ভাব থেকে স্যার পূর্ব কিভাবে বুঝলাম, একটু আবার বলেন। আবার বলবো, হুম। লিখেন মন মাঝি বলতেছি, মন রূপ মাঝি। তাহলে এখানে সমস্ত পদ কোনটা বলেন তো, যারা যারা বুঝেন না, হ্যাঁ, তাদের জন্য। মন মাঝি। বুঝেন তাদের লিখতে হবে না। সমস্ত পদ কোনটা বলেন তো? মন মাঝি। মন মাঝি। কোনটা বলেন তো? মন মাঝি। মাঝি। ব্যাস বাক্যের অপর নাম কি বলেন তো? বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। বিগ্রহ বাক্য। তাহলে ব্যাস বাক্য কোনটা এখানে বলেন তো? মন রূপ মাঝি। মন রূপ মন রূপ মাঝি। মাঝি। সমসমান পদ কোনগুলো? সমসমান পদ? মন। মন রূপ মাঝি। মন আলাদা, রূপ আলাদা। রূপ আলাদা, মাঝি আলাদা। তিনটাকে আলাদা আলাদা কি বলা হয়? সমসমান পদ। সমসমান পদ। পূর্বপদ কোনটা? পূর্বপদ মন। পূর্বপদ কোনটা? মন। পরপদের অপর নাম কি বলেন তো? উত্তর পদ। উত্তরপদ। উত্তরপদ কোনটা এখানে বলেন তো? উত্তর পদ হচ্ছে মাঝি। কোনটা বলেন তো? মাঝ। এই তো হয়ে গেল। যারা পূর্ব পর্বত তারপর সমসমান পদ চিনেন না তাদের জন্য, ঠিক আছে, একটু তাদের লিখে নেন, আমি বুঝাই দিচ্ছি। আর যে ভাইয়া বলছিলেন যে অব্যয় কিভাবে পূর্বদ অর্থের প্রাধান্য পায়, দেখেন নিরামিষ। স্যার স্যার ওই কথাটা হচ্ছে মানে অব্যয় শব্দ থেকে কিভাবে পূর্ব মানে নিয়ে আসলেন একটা, যে মানে টেকটিক্স শব্দটা, আচ্ছা মানে আচ্ছা, ওইটা এই যে স্বর আছে, স্বর, স্বরা, রস্বই, দীর্ঘ, এগুলোর পূর্বে কি বলেন তো? স্বরা আর পূর্বে তো স্বর, তাই না? এই পূর্বটা আছে, পূর্ববোধের অর্থে প্রাধান্য পাবে। বুঝছেন এখন? বুঝি নাই স্যার। ভাইয়ের বাসা কোথায়? আপাতত রংপুর। আপনাদের রংপুর থেকে আসলাম গতকালকে রাতে। রংপুর না, গাইবান্ধা থেকে। তাহলে হচ্ছে ও পড়াশোনা কোথায় করেছেন? পড়াশোনা রানিং, অনার্স লাস্ট। ওরে, কত আগে যাচ্ছেন জীবনে। যাই হোক, বিয়ে শাদী করছেন? না, গ্রাজুয়েশন কমপ্লিট করেই চাকরি পেয়ে যাবেন ইনশাআল্লাহ, বিয়ে শাদী করে নিবেন, হ্যাঁ। আচ্ছা, 3 মাস লাগবে, 3 মাস রেজাল্ট পাইতে। 3 মাস না? প্রিপারেশন ভালো। এই আপনারা কিন্তু জানেন, এই আপনার নির্বাচনের পরেই কিন্তু দাম দাম দ্রাম দ্রাম করে হচ্ছে ইয়ে আসবে, ঠিক আছে, নিয়োগ আসবে, আর হেভি পরীক্ষা হবে। এখন ভালো করে প্রিপারেশন নেবেন, নির্বাচনের পরে কিন্তু চাকরিটা। স্যার নতুন সরকার আসলে তো স্যার 2-3 বছর সার্কুলারে দিব না। আর নতুন সরকার আসবে আপনার মনে হয় কোনোভাবে? না স্যার, যে সরকারই আসুক তখন তো স্যার 2-3 বছর স্যার স্বার্থপর হয়ে যাবে। যে সরকার আসুক মানে, আমরা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগই আসবে, ঠিক আছে, আর কেউ আসবে না ইনশাআল্লাহ। স্যার আসুক, কিন্তু 2-3 বছর তো তখন আমাদের দরকার পড়বে না। কেন? দরকার নাই, ভোটের দরকার নাই। না, এখন তো নিয়োগগুলো অনেকগুলো এমনিতে দিচ্ছে না, ঠিক আছে, কারণ যেহেতু অস্থিতিশীল পরিস্থিতি, বা নির্বাচনের পরে তো সব আবার ঠান্ডা হয়ে যাবে, তখন তো আসলে সব চলে আসবে।
আর এমন না যে আরেকটা পার্টি আসতেছে এসে সবকিছু গুছাইতে গুছাইতে তাদের 1 বছর লাগবে। সব তো গুছানো আছেই, তারা তো জানে যে আমাদের ছাড়া আর কেউ আসবে না। স্যার সার্কুলার তো সব দিয়ে দিল আগে। নির্বাচনের পরে ভালো সার্কুলার পাওয়া যাবে ইনশাল্লাহ, অনেক স্যার, সার্কুলার। নিউজ আমাদের যে সার্কুলার আছে স্যার। নিবন্ধনের যে রেজাল্ট এই সার্কুলার দিয়েছে, আমরা কি এই পড়াতে নিবন্ধনেরটা একসাথে করতে পারবো? আমি যেভাবে পড়াচ্ছি নিবন্ধনে আপনার 20টা প্রশ্ন থেকে 20টাই পারবেন, জি স্যার। বুঝতে পারছেন? মানে আপনি যেটা করছেন নিবন্ধনে এটা তো তো স্যার আলাদা নোট রিপিট করা আছে, শুধু নোটগুলো পড়লে হচ্ছে, তাই তো? নোটগুলো পড়বেন আর বিগত সালের প্রশ্নগুলো সলভ করেন, দেখেন আপনি সব পারবেন। নিবন্ধনের প্রশ্ন খুবই 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 সহজ আসে, এটা বুঝছেন? তো জানা ছিল না স্যার। রিপিট কোয়েশ্চেন স্যার। হ্যাঁ, রিপিট কোশ্চেন, এই জন্য আমাদের ও, বেশি বেশি বিগত সালের প্রশ্ন সলভ করতে বিসিএস এর কোশ্চেন গুলো সলভ করলেই পাস এনাফ। হয়ে যায়। ঠিক আছে, বিগত জানা সালের নাই প্রশ্ন স্যার, এই তো মাত্র অনার্সের রেজাল্ট প্রকাশ হলো। তো আপনারা দিতে পারবেন কিনা? জি স্যার, হ্যাঁ মানে রেজাল্ট প্রকাশ হয়েছে 5-7 দিন হয়েছে। আরে পারবেন? দেওয়া যাবে ক্লিয়ার পরীক্ষা দিয়ে দেওয়া দেয় যাবে। আর আপনার রেজাল্ট প্রকাশ হয়েছে, আপনি দিতে পারবেন নাকি? মন মাঝি মন রূপ মাঝি, তাহলে এখানে সমস্ত পদ কোনটা বলেন তো? মন মাঝি, সমস্ত পদ কোনটা? মন মাঝি। ব্যাস বাক্যের অপর নাম কি বলেন তো? বিগ্রহ বাক্য। তাহলে এই যে একটা বাক্য টাইপের আছে এটাকে বলা হয় ব্যাস বাক্য, ঠিক আছে? মন রূপ মাঝি, বলেন তো কি? মন রূপ মাঝি। সমসমান পদ, ব্যাস বাক্যে যা আছে সবগুলোকে আলাদা আলাদা বলা হয় সমসমান পদ। মন আলাদা, রূপ আলাদা, মাঝি আলাদা, তিনটাকে আলাদা আলাদা কি বলা হয়? সমসমান পদ বলা হয়। কি বলা হয়? সমসমান পদ। তারপর হচ্ছে আপনার পূর্বপদ, সমস্ত পদের পূর্বে যেটা আছে সেটাকে বলা হয় পূর্বপদ, আর পরে যেটা আছে এটাকে বলা হয় পরপদ। তাহলে সমস্ত পদের পূর্বে যেটা আছে সেটাকে কি বলা হয়? পূর্বপদ। আর পরে যেটা আছে সেটাকে কি বলা হয়? পরপদ, ঠিক আছে? আর পরপদের অপর স্যার নাম কি? মাঝের এই রূপটাকে কি বলবো? কোনটা? মাঝে যে রূপ কথাটা আছে এটাকে কি এটা কিছু হচ্ছে বলা যায়? সমসমান পদ, এই যে মন আলাদা, রূপ আলাদা, মাঝি আলাদা, ঠিক আছে? তিনটাকে আলাদা আলাদা সমসমান পদ বলা হয়। পর্বতের অপর নাম উত্তরপদ, ঠিক আছে? তাহলে পর্বত কোনটা? মাঝি। কোনটা বলুন তো? মাঝি। আমি যদি আর একটা সমস্যা বলি, বিয়ে পাগল, বিয়ের জন্য পাগল, এখানে বিয়ের জন্য সমস্যা কোনটা পাগল। বলেন? বলেন। জি স্যার, বিয়ে পাগল, বিয়ের জন্য পাগল, এখানে সমস্ত পদ কোনটা? বিয়ে পাগল, আর ব্যাস বাক্য? বিয়ের জন্য, বিয়ের জন্য, পূর্বপদ? বিয়ে, বিয়ে, আর পরপদ? পাগল। পাগল। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তারপর দেখেন 1 নম্বর লিখেন দ্বন্দ্ব সমাস। উদাহরণ লিখেন। চা ও বিস্কুট। মা বাবা, মা ও বাবা। তারপর লিখেন আপনার অহিনকুল, অহি ও নকুল। দা কুমড়া, দা ও কুমড়া। দম্পতি, জায়া ও পতি। তবে লিখেন। বন্ধু, প্যান্ডেল দুটো ছিল না? প্যান্ডেল
লেখা হয়েছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে দ্বন্দ্ব সমাসে কি উভয় পদের অর্থের প্রাধান্য পাবে? কোন পদের অর্থের প্রাধান্য পাবে? উভয় পদের অর্থের প্রাধান্য পাবে। চেনার উপায়, সমস্ত পদের মাঝখানে হাইফেন হবে। কি হবে বলেন তো? আমরা কি হাইফেন চিনি? বলেন তো কোনটা হাইফেন, বলেন তো হাইফেন কোনটা বলেন তো? দুটি শব্দের মাঝখানে যা থাকে তাকে হাইপেন বলে। আচ্ছা, তাহলে হাইফেন হচ্ছে ছোট আর ড্যাশ কি বলেন তো বড়। রং ভাই, তাহলে হাইফেন হচ্ছে ছোট আর ড্যাশ কি বলেন তো বড়। তাহলে সমস্ত পদের মাঝখানে হাইফেন, এই যে চা বিস্কুটের মাঝখানে হাইফেন, মাওর মাঝখানে হাইফেন, অহিনুকুল হাইফেন, দা কুমড়া হাইফেন। দম্পতির মাঝে হাইফেন নাই। ঠিক আছে, কেন হাইফেন নাই? কারণ এখানে হাইফেন দিয়ে আমরা ঝগড়া বাঁধাতে চাই না, বুঝছেন? স্বামী স্ত্রী একসাথে থাকবে, আমরা হাইফেন দিয়ে আলাদা করতে চাই? বলেন না, কোনোভাবেই না। আচ্ছা, ব্যাসবাক্যের মাঝখানে ই থাকবে এবং ও আর থাকবে। তাহলে হাইফেনটা তুলে দিয়ে যদি আপনি ও দেন তাহলে ব্যাসবাক্য হয়ে যাবে। হাইফানটা তুলে দিয়ে যদি আপনি ও দেন তাহলে ব্যাসবাক্য হয়ে যাবে। তাহলে দেখেন, চা বিস্কুট, চা ও বিস্কুট, মা বাবা, মা ও বাবা, অহিনকুল, ওহি ও নকুল, দা কুমড়া, দা ও কুমড়া, দম্পতি, জায়া ও পতি। জায়া মানে কি বলেন তো স্ত্রী, আর পতি মানে কি বলেন তো স্বামী। স্বামী। পতি মানে কি বলেন তো স্বামী। আচ্ছা, দ্বন্দ্ব থেকে যদি শুধু তাই প্রশ্ন আসে না, দ্বন্দ্ব থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে কোন অর্থে দ্বন্দ্ব সমাস। তাহলে বলেন চা বিস্কুট কোন অর্থে দ্বন্দ্ব সমাস? মিলনার্থে। পরিপূরক। মিলন অর্থে। চা খাইলে কার কথা মনে পড়ে বলেন তো? বিস্কিটের কথা। আর কারো কথা মনে পড়ে না? একদিন পড়াচ্ছি, উত্তরায় ক্লাস নিচ্ছি, বুঝলেন? এক স্টুডেন্ট দ্বারা বলতেছে স্যার আমি ভুলে আমি কিছু বলেন। বলতেছে চা বিস্কুট হচ্ছে আপনার কি অর্থে জানেন? নাস্তা অর্থে, বুঝছেন? আচ্ছা, তাহলে মা বাবা কোন অর্থে বলেন তো? মিলন অর্থে। মিলনার্থে। অভিজ্ঞ কোন অর্থে বলেন তো? বিরোধার্থ। দা কুমড়া কোন অর্থে বলেন তো? বিরোধ। বিরোধার্থ। দম্পতি কোন অর্থে? মিলন। মিলন অর্থে। ঠিক আছে, তার মানে এগুলো হচ্ছে অর্থগুলো ইম্পর্টেন্ট। আমাদের 4টা ইম্পর্টেন্ট অর্থ আছে: সমার্থক, তারপর বিপরীতার্থক, বিরোধার্থক, প্রায় সমার্থক বা সহচর্যক। হ্যাঁ, একটু অর্থগুলো দেখে এগুলো তো সহজ, এগুলো তো বুঝতে পারছি, কিন্তু এগুলো চেনার কি অন্য কোনো টেকনিক আছে? কিসের টেকনিক? এই যে মিলনার্থক, বিপরীতার্থক। না, অর্থগুলো একবার পড়ে নিতে হবে, অন্য কোনো টেকনিক নাই। অলোপ দ্বন্দ্ব, বিভক্তি লোপ পাবে না। ঠিক আছে, তাহলে অলোপ দ্বন্দ্বে কি লোপ পাবে না বলেন তো? বিভক্তি লোপ পাবে না। ওকে, উদাহরণ লিখেন, জলে স্থলে। তাহলে কি আছে এখানে বলেন তো? এই বিভক্তি, লোপ কি পাবে? এ বিভক্তি আছে। লোপ পাবে না, জলে ও স্থলে। তারপর কি দুধে ভাতে, কি বিভক্তি আছে বলেন তো? এখানে এই বিভক্তি আছে, লোপ কি পাবে? পাবে না, দুধে ও ভাতে। তারপর লেখেন একশেষ দ্বন্দ্ব। দেখেন ব্যাস বাক্যের লাবণী আপু, আপনি একটু মিউট করবেন প্লিজ। ব্যাস বাক্যের সর্বশেষ পদ অনুযায়ী আপনাদের গ্রাম এলাকায় কি শীত পড়েছে? জি স্যার। স্যার সিলেটে প্রচুর ঠান্ডা পড়েছে স্যার। লাবণী আপু ঠান্ডা লেগে গেছে, নাক বন্ধ হয়ে গেছে। ঠান্ডা সবারই লাগবে এখন, আপনারা খুব কেয়ার থাকবেন, বুঝছেন? একদম কেয়ারফুলি থাকবেন। জানালা খুলে আপনি রাত ভরা ফোনে কথা বলবেন না, ঠিক আছে? তারপর এই শীতের মধ্যে বাসার ছাদে ওইটা ফোনে কথা বলবেন না, ওকে? তাহলে ঠান্ডা লেগে যাবে। সে ও তুমি কি হবে বলেন তো? তোমরা কি হবে? তোমরা। তারপর লেখেন সে, তুমি, ও, আমি। তাহলে কি হবে বলেন তো? আমরা। আমরা। মাঝে মাঝে চলে আসে একশেষ দ্বন্দ্ব, ইম্পর্টেন্ট। তাদের লিখেন। তাহলে একশেষ বলতে কি বোঝায়? একশেষ মানে হচ্ছে আপনার কি
ওই যে আপনার ব্যাস বাক্যে যা আছে এটা লাস্ট পদ অনুযায়ী যদি সমস্ত পদ হয় এটাকে একসাথে দ্বন্দ্ব বলা হয়। এই আমরা কিন্তু আবার নিত্য সমস্যা আছে, বুঝতে পারছেন? এই আমরা নিত্য সমস্যা আছে, এই জন্য এই দুইটার মধ্যে লাগে মারাত্মক পেজ, একশেষ দ্বন্দ্ব আর নিত্য সমাস। কখন আমরা নিত্য সমাস হবে আর কখন একশেষ দ্বন্দ্ব হবে জানেন? নিত্য সমাস হচ্ছে এই আমিটা লাস্টে হবে না। আপনি যদি ব্যাস বাক্য করেন তাহলে আমিটা যদি মাঝখানে অথবা শুরুতে দেন তাহলে হবে নিত্য সমাস, আর আমিটা যদি লাস্টে থাকে তাহলে হবে একশেষ দ্বন্দ্ব। বুঝছেন? এখন যদি বলেন যে স্যার শুধু যদি আমরা আসে তাহলে আমরা কি দিব? শুধু আমরা যদি আসে তাহলে একশেষ দ্বন্দ্ব যদি আগে থাকে অপশনে তাহলে একশেষ দ্বন্দ্ব হবে, আর যদি নিত্য সমাস আগে থাকে তাহলে নিত্য সমাস হবে। বুঝছেন? মাথায় রাখেন, এটা অনেক ইম্পর্টেন্ট। সে ও তুমি। লেখা হয়েছে? জি স্যার। ওকে, তাহলে দেখেন অলোক মানে হচ্ছে বিভক্তি লোপ পাবে না, অলোক মানেই হচ্ছে বিভক্তি লোপ পাবে না। জলে স্থলে জলে স্থলে, এই যে এখানে বিভক্তি আছে এখানে আছে, লোপ কি পেয়েছে? না। দুধে ভাতে দুধেও ভাতে, এখানে বিভক্তি আছে এখানে আছে, লোপ কি পাইছে? পায় নাই। তাহলে জলে স্থলে কি হবে? জলে ও স্থলে, দুধে ভাতে কি হবে? দুধে ও ভাতে। একশেষ দ্বন্দ্ব কি? একশেষ দ্বন্দ্ব হচ্ছে ব্যাস বাক্য যেই সর্বশেষ পদটা থাকবে ওই অনুযায়ী যদি আমরা সমস্ত পদ করি তাহলে এটা একদম নিশ্চিন্তে আপনি কি দিবেন? একশেষ দ্বন্দ্ব দিবেন। যে সে ও তুমি, তোমরা, তুমি থেকে তোমরা, সে তুমি ও আমি, আমি থেকে আমরা, তাহলে কি হবে? একশেষ দ্বন্দ্ব। আর যদি সে আমিটা মাঝখানে অথবা শুরুতে থাকে তাহলে আমরা সেটা নিশ্চিতভাবে দিব নিত্য সমাস। কোন সমাস? নিত্য সমাস। আর যদি আমরা অপশনে থাকে ব্যাস বাক্য নাই তাহলে আমরা দিব একশেষ দ্বন্দ্ব, যদি অপশনে শুরুতে থাকে একশেষ দ্বন্দ্ব দিব, আর যদি আপনার নিত্য শুরুতে থাকে তাহলে নিত্য দিব। ক্লিয়ার? স্যার নিত্য সমাজে আমি যেহেতু আগে দিচ্ছি তাহলে তো আর স্যার আমরা হওয়ার সুযোগ নাই। কেন সুযোগ নেই? সে আমিও তুমি, তাহলে আমরা কি হবে না? সেটা তো স্যার সর্বশেষ পদ অনুযায়ী হলো না তাহলে। আমি তো শুধু একশেষ দ্বন্দ্ব বুঝে দিই সর্বশেষ অনুযায়ী, নিত্য তার বুঝায় নাই। নিত্য মানে কি জানেন? নিত্য হচ্ছে কোনো ভেষ বাক্য হয় না, ওদিকে যায় এদিকে তাই। বুঝছেন? যেমন আমরা, আমি তুমি সে মিলেই তো আমরা হই, তাই না? তারপর 92, 2 আর 90 মিলি 92 হয়। গৃহান্তর, এক ঘর ছাইরা আর এক ঘরে গেলে কি বলা হয়? গৃহান্তর হয়। দেশান্তর, এক দেশ থেকে আরেক দেশে চলে গেলে কি হয়? দেশান্তর হয়। নিত্য মানে কোনো ভেষ বাক্যই নাই, শুধু খালি অর্থ। বুঝতে পারছেন? লিখেন কর্মধারয় সমাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কর্মধারয়, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দ্বন্দ্ব নিয়ে কোনো ঝামেলা আছে? না। লিখেন কর্মধারয় সমাস। আর ঝামেলাই কর্মধারয় আর হলো তৎপুরুষ বহুব্রীহি। কর্মধারয় আমরা খুব সুন্দর করে শেষ করবো যেন আর কোনো ঝামেলা না হয় ইনশাআল্লাহ। কর্মধারয় সমাসে কোন পদ হতে প্রাধান্য পাবে? পরপদ। পরপদের। পরপদের অর্থ প্রাধান্য পাবে। লেখেন চেনার উপায়। কর্মধারয় হচ্ছে আপনার প্রথমে হচ্ছে একটা সাধারণ কর্মধারয় আছে, কি আছে? সাধারণ কর্মধারয়। ব্যাস বাক্যের মাঝখানে যে, যিনি, তিনি, অতটা থাকবে। কি থাকবে বলেন তো? ব্যাস বাক্যের মাঝখানে যে থাকবে, যিনি, তিনি থাকবে, অথচ থাকবে। উদাহরণ লেখেন মহানবী, তাহলে কি হবে বলেন তো? মহান ছিল। মহাকীর্তি, এটা পরীক্ষা আসলো না কয়েকদিন আগে? মহৎ। মহতি যে, তারপর লিখুন আপনার নীল পদ্ম, নীল যে পদ্ম। পদাচার, বুঝে আছে। খুঁজে আচার।
তারপর লিখেন রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি। তারপর লিখেন কাঁচা মিঠা, যার কাছে তাই মিঠা। কাঁচা অথচ মিঠা। তাদের লিখেন তো আপনি কাঁচা মিঠায় হাইফেন দিলেন কেন? জি তো কাঁচা মিঠায় হাইফেন হলো কেন? কি হয়েছে বুঝি নাই। আর কাঁচা মিঠাই হাইফেন হলো কেন? ও হইছে দিছে, কারণ হাইফেন হলে যে দ্বন্দ্ব হবে তাও তো না, ঠিক আছে। আপনার বুঝতে হবে যে কোন পদের অর্থের প্রাধান্য পাচ্ছে, উভয় পদের অর্থের প্রাধান্য পাচ্ছে কিনা। কারণ কাঁচা মিঠা দ্বারা আপনার আলাদা আলাদা দুইটা জিনিস বোঝাচ্ছেন, একই জিনিস কাঁচা হইতে পারে মিঠা হইতে পারে, বুঝতে পারছেন? স্যার জি এই ক্ষেত্রে আমরা কি স্যার গতানুগতিক যেগুলো ব্যাস বাক্য বা সমস্ত পদে যেগুলো আসে স্যার এগুলো কি মুখস্থ করে রাখবো স্যার? ব্যাস বাক্যগুলো তো এক দুইবার দেখলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। আর চেনার উপায় কিছু কিছু চেনার উপায় আছে, এই চেনার উপায়গুলো মাথায় রাখলেই হবে আর কি, ঠিক আছে। যেমন এই যে একটু পরে আমি উপমান উপমিত পড়াবো, দারুণ দারুণ কিছু টেকনিক দেবো, এই টেকনিক গুলো মাথায় রাখতে হবে, তাহলে হবে। দেখেন তাহলে কর্মধারয় সমাসে কোন পদের অর্থের প্রাধান্য পাবে, পরপদের অর্থের প্রাধান্য পাবে। আপনার এই যে এই পরপদের অর্থের প্রাধান্য, এই জিনিসটা বুঝতে পারলে কি আপনি মোটামুটি ভাবে সমাস চিনে যাবেন। যেমন মহানবী, তাহলে এখানে কোন পদের অর্থের প্রাধান্য পাচ্ছে বলেন? নবীর অর্থের প্রাধান্য পাচ্ছে। মহাকীর্তি কিসের অর্থে প্রাধান্য পাচ্ছে? কীর্তির অর্থের প্রাধান্য পাচ্ছে। নীল পদ্ম, পদ্মটা দেখতে কি বলতো নীল, তাহলে কিসের অর্থে প্রাধান্য পাচ্ছে? পদ্মের পদ্মের অর্থের প্রাধান্য পাচ্ছে। কদাচার মূলত কি বোঝাচ্ছে? আচরণটা বোঝাচ্ছে, তার আচরণটা ভালো নাকি খারাপ। তার মানে হচ্ছে কর্মধারয় সমাসে কোন পদের অর্থের প্রাধান্য পাবে? পরপদের অর্থের প্রাধান্য পাবে। চেনার উপায়, ব্যাস বাক্যের মাঝখানে যে থাকতে পারে, যিনি তিনি থাকতে পারে, অথচ থাকতে পারে। তাহলে মহানবী কি হবে? মহান যে নবী, ব্যাস বাক্যের মাঝখানে যে আছে। মহাকীর্তি মহতি যে কীর্তি, যে আছে। নীল পদ্ম নীল যে পদ্ম, যে আছে। কদাচার কু যে আচার, যে আছে। রাজর্ষি যিনি রাজা, তিনি ঋষি, যিনি তিনি আছে। কাঁচা মিঠা, কাঁচা অথচ মিঠা, তাহলে কি আছে? অথচ আছে। তার মানে যদি আপনার ব্যাস বাক্যের মাঝখানে যে, যিনি তিনি, অথচ থাকে, তাহলে সেটা হচ্ছে সাধারণ কর্মধারয়। কোন কর্মধারয় বলেন তো? সাধারণ সাধারণ কর্মধারয়। ওকে, তাহলে আমার সাথে বলেন কর্মধারয় সমাস পরপদের অর্থের প্রাধান্য পাবে। কর্মধারয় সমাসে কোন পদের অর্থের প্রাধান্য পাবে? পরপদ। বলেন চেনার উপায়, ব্যাস বাক্যের মাঝখানে যে, যিনি তিনি, অথচ থাকবে। বলেন যে, যিনি তিনি, অথচ থাকবে। মহানবী, মহান যে নবী। মহাকীর্তি, মহতি যে কীর্তি। নীল পদ্ম, নীল যে পদ্ম। কদাচার, কু যে আচার। রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি। কাঁচা মিঠা, কাঁচা অথচ মিঠা। পারবো না আমরা? কি পারবো? কর্মধারয় সমাস 4 প্রকার। কয় প্রকার বলেন তো? এক নম্বর হচ্ছে মধ্য পদলোপ। এক নম্বর কি? 2 নম্বর কি বলেন তো? উপমান। 2 নম্বর কি? 3 নম্বর কি বলেন তো? উপমিত। কি বলেন তো? উপমিত। আর 4 নম্বর কি বলেন তো? রূপক কর্মধারয়। মধ্য পদলোপী। এর দ্বারা কি বোঝায় বলেন তো? মধ্য পদ লুপ হয়ে যাবে, ব্যাস বাক্যের মাঝখান থেকে পদের লুপ হবে। ব্যাস বাক্যের মাঝখান থেকে কিছু লুপ হবে বলেন তো? পদের লোপ হবে। উদাহরণ লিখেন।
পলান্ন, তাহলে কি হবে বলেন তো? পল মিশ্রিত অন্ন। পল মিশ্রিত অন্ন। মৌমাছি, তাহলে কি হবে বলেন তো? মধু মৌ আহরণকারী মাছি। আশ্রিত মাছি। তারপর লিখেন সংবাদপত্র, তাহলে কি হবে বলেন তো? সংবাদ বিষয়ক পত্র। তাহলে সংবাদপত্র কি হবে? সংবাদ বিষয়ক পত্র। তাহলে লিখেন স্যার কলা খাচ্ছে। এই আপনারা বুঝেন কেমন আমি কলা খাচ্ছি? স্ক্রিনে দেখা যায় স্যার। আপনারা অনেক চালাক। লেখা হয়েছে? আপনাদের একটা পরীক্ষা নিব আমি আলাদা, বুঝছেন? এই পরীক্ষা যে ফার্স্ট হবে তাকে কাচ্চি খাওয়াবো। স্যার কি খাওয়াবেন? পলান্ন খাবো, পলান্ন। পল মিশ্রিত অন্ন, পল মানে মাংস। জি জি, কাচ্চি। অর্ডার করেন স্যার। আগে পরীক্ষা নেই, তারপর ফার্স্ট হন, তারপর স্যার যেই কজন পরীক্ষায় উপস্থিত থাকবে সবাইকেই খাইয়ে দেন। যেই কয়জন উপস্থিত থাকবে এর মধ্যে যে ফার্স্ট হবে, যদি সবাই ফার্স্ট হয়ে যায় সবাইকে খাওয়াবে ইনশাল্লাহ। কারণ আপনারা যদি মন দিয়ে পরীক্ষা না দিয়ে বলেন সবাই একসাথে কি জিরো পাবো, তাহলে সবাই ফার্স্ট। দেখেন কর্মধারয় সমাস কত প্রকার? 4 প্রকার। 1 নাম্বার কি বলেন তো? মধ্যপদলোপী। 2 নাম্বার উপমান। 3 নাম্বার উপমিত। আর 4 নাম্বার হচ্ছে রূপক। মধ্যপদলোপী মানে কি? মধ্য পদ লোপ হবে। তাহলে ব্যাস বাক্যের মাঝখান থেকে কি হবে বলেন তো? পদের লোপ হবে। পলান্ন, পল মিশ্রিত অন্য, তাহলে এখান থেকে কি লোপ পেয়ে গেছে বলেন তো? মিশ্রিত। পল আর অন্য মিলে কি হয়ে গেছে বলেন তো? পলান্ন। পল আর অন্য মিলে কি হয়ে গেছে? পলান্ন। মৌমাছি, মধু আশ্রিত মাছি, তাহলে এখান থেকে কি লোপ পেয়ে গেছে বলেন তো? আশ্রিত। কি লোপ পেয়ে গেছে? আশ্রিত। মধু আর মাছি মিলে কি হয়ে গেছে? মৌমাছি। সংবাদ বিষয়ক পত্র, তাহলে এখান থেকে কি লোপ পেয়ে গেছে বলেন তো? বিষয়ক। সংবাদ আর পত্র মিলে কি হয়ে গেছে বলেন তো? সংবাদপত্র। এই হচ্ছে মধ্যপদলোপী। ব্যাস বাক্যের ঠিক মাঝখান থেকে পদের পদটা কি হয়ে যাবে? লোপ হয়ে যাবে। ক্লিয়ার? যেমন স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে যে সৌধ, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। তাহলে এগুলো সবগুলো কি বলেন তো? মধ্যপদলোপীর উদাহরণ। বলেন কর্মধারয় সমাস 4 প্রকার: মধ্যপদলোপী, উপমান, উপমিত, রূপক। মধ্যপদলোপী, উপমান, উপমিত, রূপক। মধ্যপদলোপী ব্যাস বাক্যের মাঝখান থেকে পদের লোপ হবে। বলেন পলান্ন, পল মিশ্রিত অন্ন, মৌমাছি, মধু আশ্রিত মাছি, সংবাদপত্র, সংবাদ বিষয়ক পত্র। স্যার মন মাঝিটা কি হবে নাকি? রূপক কর্মধারয়। রূপক কর্মধারয়। এটা তো স্যার মাঝখানে লোপ পাইছে। কিন্তু রূপ আছে যে, না আবার চেনার উপায় আছে আলাদা, ঠিক আছে? রূপকে একটু পরে যাচ্ছি, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। দেখেন উপমান, উপমানে কি হবে? নাউন প্লাস অ্যাডজেক্টিভ হবে। কি হবে? নাউন প্লাস অ্যাডজেক্টিভ। নাউন প্লাস অ্যাডজেক্টিভ হবে। পূর্বপদ এবং পরপদের সম্পর্কটা সত্য হবে। পূর্বপদ এবং পরপদের সম্পর্কটা কি হবে বলেন তো? সত্য হবে। উদাহরণ লিখেন তুষার শুভ্র। কি হলো? তুষারের ন্যায়
শুভ্র। তারপরে লিখেন অরুণ রাঙা। অরুণের নেই রাঙা। কাজল কালো। কাজলের নেই কালো। তারপরে লিখেন মিশ কালো। মিশ- মিশির নেই তারপরে শশ ব্যস্ত। শশকের নেই ব্যস্ত। তারপর লিখেন কার চিহ্ন দেন দিয়ে লিখেন প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয় আর পরোক্ষ বস্তুটিকে বলা হয় উপমান। এই সংজ্ঞা যে কতবার পরীক্ষায় আসছে, কতবার যে আসছে বলা বাহুল্য। হ্যাঁ, সুন্দর করে লিখে নেন। স্যার শোষক মানে কি? খরগোশ। খরগোশ। আর মিশির অর্থ কি? মিশি হচ্ছে তোমার আপনার তামাক। তামাক যেটার মধ্যে দিয়ে যে কালো হয়ে যায় না, তামাকের ছাই। স্যার পাশে কি লিখেছেন বস্তুটিকে চলা হয় উপমান? হ্যাঁ, বলা হয়। আর পরোক্ষ বস্তুটিকে বলা হয় উপমান। স্যার এটা বুঝতে পারি নাই। কোনটা? স্যার এই যে প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তু এই লাইনটা। ওকে, বুঝিয়ে দিচ্ছি, লিখেন আগে। ঠিক আছে সবার? লেখা শেষ পুরোটা একটু বুঝিয়ে দিন। উপমান নাউন প্লাস অ্যাডজেক্টিভ হবে। কি হবে? নাউন প্লাস অ্যাডজেক্টিভ। তুষার মানে কি বলেন তো? বরফ, এটা নাউন। শুভ্র মানে কি বলেন তো? সাদা। সাদা, এটা কি বলেন তো? অ্যাডজেক্টিভ। শুষ্ক। অরুণ মানে সূর্য, এটা কি বলেন তো? নাউন। রাঙা মানে কি বলেন তো? লাল, এটা কি বলেন তো? অ্যাডজেক্টিভ। কাজল মানে কি বলেন তো? নাম, নাউন। কালো মানে কি বলেন তো? গুণ, অ্যাডজেক্টিভ। মিশ মানে কি বলেন তো? তামাক, নাউন।
কালো পুড়লে হয়ে যায় কালো, তাহলে কি অ্যাডজেক্টিভ। শোষক মানে খরগোশ, নাউন। আর ব্যস্ত মানে বিজি, কি বলেন তো, অ্যাডজেক্টিভ। তাহলে নাউন প্লাস অ্যাডজেক্টিভে কি হবে, উপমান কর্মধারয়। নাউন প্লাস অ্যাডজেক্টিভে কি হবে, উপমান কর্মধারয়। পূর্বপদ এবং পরপদের সম্পর্কটা সত্য হবে, কি হবে, সত্য। তুষার শুভ্র, বরফ দিতে কেমন দেখায়, সাদা। অরুণ ঢাকা, সূর্য দিতে কেমন দেখায়, লাল। কাজল কালো, কাজল দিতে কেমন দেখায়, কালো। যদি এখন কাজলের অনেকগুলো কালার বের হয়েছে, তাই না আপুরা? কাজলের কালার বের হয়েছে না? মিশ কালো। তামাক দেখতে দেখে মানে তামাক পুরার পর কি হয়ে যায় বলেন তো, কালো। শোষক ব্যস্ত, খরগোশ সবসময় কেমন থাকে, বিজি থাকে। তার মানে যদি আপনার নাউন প্লাস অ্যাডজেক্টিভ হয় আর পূর্বপদ এবং পরপদের সম্পর্কটা সত্য হয়, তাহলে হবে উপমান, তাহলে হবে উপমান। ক্লিয়ার? স্যার। সবাই কি ক্লিয়ার? জি স্যার। আর নিয়ে বসবে। দেখেন নিচের লাইনটা, এই সংজ্ঞাটাই বেশি চলে আসে। আরো এটা কেন লিখছে জানেন? একটু পরে আমরা উপমিতিতে যাবো। উপমিতিতে ন্যায়টা কোথায় বসবে এই নিয়ে লাগে মহাবিপদ। এই ন্যায়টা উপমানের ন্যায় মাঝখানেই বসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু উপমিত ন্যায় কোথায় বসবে? যেমন চাঁদ মুখ, মুখ চাঁদের নেই নাকি চাঁদের নেই মুখ, কোনটা হবে? কেনই বা দুইটা হবে? এই যে একটা প্রশ্ন, এই যে একটা ঝামেলা, এটা আমাদের জন্য এটা লিখছি, ঠিক আছে? যে প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে, যেমন চাঁদ মুখ, আমি একটা শব্দ বললাম। এখন আপনার চোখের সামনে কি চাঁদ, নাকি আপনার চোখের সামনে হচ্ছে আপনার প্রিয়তমার মুখ, কোনটা বলেন? মুখ। মুখ, ফেস। তাহলে প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে, তাহলে প্রত্যক্ষ জিনিসটা কি, চোখের সামনে যেটা থাকে, আর পরোক্ষ কি, চোখের আড়ালে যেটা থাকে। তাহলে বলেন তো প্রত্যক্ষ কি সেটা চোখের সামনে থাকে, আর পরোক্ষ কি? সেটা চোখের আড়ালে থাকে। তাহলে প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটাকে বলা হয় উপমেয়। তাহলে চোখের সামনে ফেস, চেহারা, তাহলে চেহারাটা হচ্ছে উপমেয়। চেহারাটা কি বলেন তো? উপমেয়। আর পরোক্ষ বস্তুটাকে বলা হয় উপমান। তাহলে পরোক্ষ কোনটা এখানে বলেন তো? চাঁদ। চাঁদ। তাহলে চাঁদটা কি বলেন তো? উপমান। উপমান। এখন কি ক্লিয়ার? জি স্যার। ধরেন একজন আপু এসে বলতেছে আমার বয়ফ্রেন্ড একদম সিংহ পুরুষের মতো, ঠিক আছে? মিথ্যা কথা। না, সিংহ পুরুষের হইতে পারে না। ধরেন আপনার খালি মারামারি করে, ঠিক আছে? যেই তাকায় আপুর দিকে তারে মায়, বুঝছেন? আচ্ছা, এখন সিংহ পুরুষের মধ্যে তার চোখের সামনে কি তার বয়ফ্রেন্ড, নাকি হচ্ছে আপনার কি সিংহ, কোনটা বলেন? বয়ফ্রেন্ড। চোখের সামনে হচ্ছে পুরুষটা, ঠিক আছে, যে একদম সিংহ পুরুষের মতো পুরুষ। আর কার সাথে তুলনা করতেছে বলেন তো? সিংহের সাথে। তাহলে চোখের সামনে যেটা আছে পুরুষ, উনি কি প্রত্যক্ষ না পরোক্ষ? প্রত্যক্ষ। মানে যদি উপমেয়। প্রত্যক্ষ হয় তাহলে উপমেয় নাকি উপমান? উপমেয়। উপমেয়, ঠিক আছে। আর পরোক্ষ কোনটা, সিংহ। তাহলে সিংহ কি বলেন তো? উপমান। ক্লিয়ার? জি স্যার। সবাই কি বুঝতে পেরেছেন? তাহলে আমার সাথে বলেন উপমান। হ্যাঁ বলেন। স্যার চাঁদ মুখের বেশ বাক্য কি স্যার দুইটাই হবে? চাঁদের নেই মুখ আর দুইটা মুখ হবে চাঁদ- বলে তো এটা দিছি, বুঝছেন? মনে রাখার জন্য সহজ উপায়, আপনি পরোক্ষের পরে ন্যায় বসাবেন। উপমিত মানে পরোক্ষের পর ন্যায় বসাবেন, বুঝছেন? তাহলে পরোক্ষ কোনটা, ওই যে চাঁদ মুখ। তাহলে পরোক্ষ কোনটা, চাঁদ। চাঁদের পরে ন্যায় বসাবেন। এখন আপনি মাঝে বসান আর শেষে বসান, ডাজ নট ফেক। এখন স্যার কেমন ক্লিয়ার? হয়ে গেল? কেমন হইলো? আপনি দেখেন, চাঁদের নেই মুখ, হইল না বেশ বাক্য? আবার মুখ চাঁদের নেই, হইল না বেশ বাক্য? জি স্যার। সিংহ পুরুষ, তাহলে পরোক্ষ কোনটা, সিংহ। পরোক্ষের পর নেই বসবে। তাহলে আপনি বলেন পুরুষ সিংহের নেই, অথবা সিংহের নেই পুরুষ, হইছে না? স্যার, নেই মাঝে বসুক আর শেষে বসুক সেটা কোনো ফ্যাক্ট না। কিন্তু ফ্যাক্ট একটা আছে, সেটা হচ্ছে পরোক্ষের পর বসতে হবে। কোথায় বসতে হবে? আপনি কি বুঝেন নাই? স্যার তাহলে স্যার এই স্যার তুষার শুভ্রটাকে যদি স্যার বলি তো শুভ্রের নেই তুষার, তাহলে হবে? না। এটার কথা তো আমি বলি নাই কিছু। এই লাইনটাই লিখছে আপনার উপমিতর জন্য, বুঝছেন? এখানে মাঝখানেই বসবে নেই, এইটা আপনি কোনো সন্দেহ নাই এবং আপনি চেঞ্জ করতে পারবেন না।
শুধু উপমিততে এই ঝামেলাটা হয় এবং এই টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসছে, এই জন্য আমি বলছি আর কি, বুঝছেন? এখন ক্লিয়ার? স্যার উপমান নাউন প্লাস অ্যাডজেক্টিভ হবে, নাউন প্লাস অ্যাডজেক্টিভ হবে, পূর্বপদ এবং পরপদের সম্পর্কটা সত্য হবে, পূর্বপদ এবং পরপদের সম্পর্কটা সত্য হবে। তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, অরুণ রাঙা, অরুণের ন্যায় রাঙা, কাজল কালো, কাজলের ন্যায় কালো, মিশ কালো, মিশির ন্যায় কালো, শশ ব্যস্ত, শশকের ন্যায় ব্যস্ত। বলেন, প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে, প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে, পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, আর পরোক্ষ বস্তুটিকে বলা হয় উপমান, আর পরোক্ষ বস্তুটিকে বলা হয় উপমান। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, আর পরোক্ষ বস্তুটিকে বলা হয় উপমান। 3 নাম্বার লিখেন। নাউন প্লাস নাউন। নাউন প্লাস নাউন। Noun. পূর্বপদ, মিউট করেন প্লিজ। মিউট করেন প্লিজ। পূর্বপদ এবং পরপদের সম্পর্ক মিথ্যা হবে, কি হবে বলেন তো? মিথ্যা হবে। পরোক্ষের পর ন্যায় বসবে, কিসের পর ন্যায় বসবে? পরোক্ষের পর ন্যায় বসবে। উদাহরণ লেখেন। মুখ চাঁদের ন্যায়, তা বলেন সিংহ পুরুষ। পুরুষ সিংহের ন্যায়। অধর পল্লব, অধর পল্লবের ন্যায়। বাহুলতা, বাহুলতার নাই। বাহুলতার নেই। ফুলকুমারী, কুমারী ফুলের নাই। কুমারী ফুলের নাই। ফুলের নেই। তাদের লিখেন। লেখা হয়েছে? স্যার নাউন প্লাস নাউন হবে। উপমিতিতে কি হবে বলেন তো? নাউন প্লাস নাউন হবে। চাঁদ কি বলেন তো? নাউন।
মুখ মানে ফেস, কি বলেন তো? নাউন। সিংহ মানে কি বলেন তো? লায়ন নাউন। পুরুষ মানে কি বলেন তো? ম্যান নাউন। অধর মানে কি বলেন তো? ঠোঁট নাউন। পল্লব মানে কি বলেন তো? পাতা নাউন। বাহু মানে কি বলেন তো? হাত নাউন। লতা মানে কি বলেন তো? গাছের লতা আর কি, নাউন। ফুল মানে কি বলেন তো? ফ্লাওয়ার নাউন। কুমারী মানে বলেন তো যে মেয়ে বিয়ে করে নাই, তাহলে এটাও কি বলেন তো? নাউন। তাহলে দুটি নাউনে কোন সমাস হবে বলেন তো? উপমিত। দুটি নাউনে কোন সমাস হবে বলেন তো? উপমিত। পূর্বপদ এবং পরপদের সম্পর্কটা হবে মিথ্যা। কি হবে বলেন তো? মিথ্যা। মুখ কখনো চাঁদের মতো হয়? মুখ কখনো চাঁদের না মতো হয় না। না আমরা তুলনা করি চাঁদের মতো। এমনও তো হতে পারে প্রিয় তোমার মুখ চাঁদের চেয়েও বেশি সুন্দর, পারে না? সিংহ পুরুষ, পুরুষ কি কখনো সিংহের মতো হতে পারবে? না। সিংহের শক্তির সাথে তুলনা করছে, কিন্তু সিংহের শক্তির সাথে পুরুষের শক্তি কোনোভাবে মিলানো যাবে না। অধর পল্লব, একজনের প্রশংসা করতে গিয়ে বলতেছেন তোমার ঠোঁট গুলো না একদম কচি পাতার মতো। তাহলে পল্লব হচ্ছে পাতা, কোথায় পাতা কোথায় ঠোঁট মিলবে বলেন? না। তার মানে কি জাস্ট তুলনা করার জন্য বলতেছে আর কি, বুঝছেন? বাহুলতা, এই যে হাত, এই হাত কি কখনো লতা হতে পারে? বলেন। লতা এক জিনিস, হাত এক জিনিস, তাই না? কিন্তু বলে তোমার হাতটা এত সুন্দর একদম লতার মতো, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার ফুলকুমারী, তার মানে হচ্ছে কি যে মেয়েটা বিয়ে হয় না তাকে বলছে তোমার দেখতে না একদম ফুলের মতো লাগে। কোথায় ফুল আর কোথায় মেয়ে মিলে বলেন? না। তার মানে জাস্ট কি তাকে খুশি করার জন্য এই কথাটা বলছে ফুলকুমারী, ঠিক আছে? তারপরে যদি আরেকটা উদাহরণ লিখি, করকমল, তাহলে কি হবে বলেন তো? কমল কর করকমলের নে। বলতেছে কর মানে কি হাত, কমল মানে কি বলেন তো? পদ্ম ফুল। ঠিক আছে, প্রিয় তোমার হাতটা ধরে বলছে তোমার হাতটা না একদম পদ্ম ফুলের মতো নরম কিংবা সুন্দর। তার মানে দেখেন মিলে, কর হাত কোথায় আর পদ্ম ফুল কোথায় মিলে না, তার মানে এটা হচ্ছে মিথ্যা। কি বলেন 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 তো? মিথ্যা। পরোক্ষের পর নিয়ে বসবে। চাঁদ মুখ, এখানে পরোক্ষ কোনটা? চাঁদ, তাহলে চাঁদের পরে নিয়ে বসবে, হয় মুখ চাঁদের নেই না হয় চাঁদের নেই মুখ। সিংহ পুরুষ, এখানে পরোক্ষ কোনটা? সিংহ, তাহলে পুরুষ সিংহের নেই অথবা সিংহের নেই পুরুষ। অধর পল্লব, এখানে পরোক্ষ কোনটা? পল্লব, অধর পল্লবের নেই অথবা পল্লবের নেই অধর। বাহুলতা, এখানে পরোক্ষ কোনটা? লতা, তাহলে বাহুলতার নেই অথবা লতার নেই বাহু। ফুলকুমারী, এখানে পরোক্ষ কোনটা বলেন তো? ফুল, কুমারী ফুলের নেই অথবা ফুলের নেই কুমারী। করকমল, এখানে কোনটা হচ্ছে আপনার পরোক্ষ বলেন তো? কর নাকি কমল? কমল, তাহলে কর কমলের নেই অথবা কমলের নেই কর। ক্লিয়ার? এই সবাই কি ক্লিয়ার? টিচার জি স্যার বুঝতে পারছেন? জি স্যার এই ভাইয়েরা কোথায়, আপনারা ঘুমায় গেছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আমি ভাবছি ঘুমায় গেছেন কিনা, এই জন্য বলতেছেন জি স্যার। না স্যার, আপুরা কথা বলছে সেজন্য আর কি। রূপক, তাহলে উপমা আর উপমিত নিয়ে কোনো ঝামেলা আছে? নো ঝামেলা। নো ঝামেলা, বাহ দারুণ আনসার। অদৃশ্যমান প্লাস দৃশ্যমান, ঠিক আছে? তারপর দেখেন আপনার ব্যাসবাকের মাঝখানে রূপ বসবে, কি বসবে? রূপ বসবে। উদাহরণ লিখেন।
লিখেন পরাণ পাখি। পরাণ বানানে মূর্ধন্য হবে না দন্তন্য হবে বলেন? মূর্ধন্য। মূর্ধন্য। এই কি ভুলটা করলেন, আহারে না, ভুল স্যার করলে পরাণ কি আর থাকবে? চলে যাবেন কিন্তু। সমাস গঠিত শব্দতে স্যার দন্তন্য। দন্তন্য হবে, প্রাণ বানানে মূর্ধন্য আর পরাণ বানানে দন্তন্য, মাথায় রেখেন। তাহলে লিখেন লেখা হয়েছে। স্যার ওকে, দেখেন দেখেন, রূপক অদৃশ্যমান প্লাস দৃশ্যমান। অদৃশ্যমান মানে কি জানেন? যেটা চোখে দেখা যাবে না। দৃশ্যমান মানে কি? যেটা চোখে দেখা যাবে। ব্যাসবাক্যের মাঝখানে রূপ বসবে, তাহলে মন কি চোখে দেখা যায়? না। বিষাদ কষ্ট কি চোখে দেখা যায়? না। ক্রোধ রাগ কি চোখে দেখা যায়? না। যৌবন কি চোখে দেখা যায়? না। পরাণ কি চোখে দেখা যায়? না। ঠিক আছে, বাট পরেরটা দৃশ্যমান, পরপর দৃশ্যমান। মাঝি চোখে দেখা যায়, সিন্ধু সমুদ্র চোখে দেখা যায়, অনল আগুন চোখে দেখা যায়, সূর্য চোখে দেখা যায়, পাখি চোখে দেখা যায়। তাহলে পূর্ব চোখে দেখা যাবে না, আর পরপর চোখে দেখা যাবে। ব্যাসবাক্যের মাঝখানে রূপ বসবে। এই সবগুলো ব্যাসবাক্যের মাঝখানে কি বসছে বলেন তো? রূপ বসবে। এটাকে বলা হয় রূপক কর্মধারয় সমাস। ক্লিয়ার? জি স্যার। বলেন রূপক অদৃশ্যমান প্লাস দৃশ্যমান। অদৃশ্যমান প্লাস দৃশ্যমান, ব্যাসবাক্যের মাঝখানে রূপ বসবে। মন মাঝি, মন রূপ মাঝি। বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু। ক্রোধানল, ক্রোধ রূপ অনল। যৌবন সূর্য, যৌবন রূপ সূর্য। পরাণ পাখি, পরাণ রূপ পাখি। তাহলে আমাদের দ্বন্দ্ব সময় শেষ, কর্মধারয় সমাজ শেষ। কর্মধারয় নিয়ে কারো কোনো কথা আছে বলেন? না স্যার। ওকে, তাহলে আমরা একটা কাজ করবো। হ্যাঁ, 2টা মিনিট টাইম নিব। আপনারা 2 মিনিটের মধ্যে কর্মধারয় সমাজটা রিভিশন দেন দ্রুত সবাই। 2 মিনিটের মধ্যে রিভিশন দেন দ্রুত। স্যার, কর্মধারয় সমাস 4 প্রকার। সাধারণ কর্মধারয় কি প্রকারভেদের মধ্যে পড়বে না? না না না, সাধারণ কর্মধারয় প্রকারের মধ্যে পড়বে না।
আর আমাদের গ্রুপে ক্লাসে ইংলিশের স্টুডেন্ট আছে? পড়া হয়েছে সবার? দেখেন তাহলে আমাদের কর্মধারয় সমাস কমপ্লিট। এখন আমরা চলে যাবো দ্বিগুতে। সবাই লিখেন দ্বিগু সমাস। তাহলে লিখেন, স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন বলেন। স্যার লেখা হয়েছে? সবার লিখা হয়েছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন বলেন।
স্যার এখানে যে একটা বাক্য দিয়েছিলেন যে প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলে উপমেয় এবং হ্যাঁ পরোক্ষ বস্তুকে বলে উপমান। হ্যাঁ স্যার এটা প্রশ্নটা কিভাবে আসবে একটু বলা যাবে কি? এটা সংজ্ঞাটাই আসতে পারে। প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুর কি বলা হয়? জি স্যার, যদি এমন কি আসে যে উদাহরণ দিল যে চাঁদ মুখ, এটা কি মানে কোন সমাস এমন কি আসবে? না, সমাস তো আসবে উপমান উপমিত, বুঝছেন? কিন্তু হচ্ছে আপনার যদি ওই সংজ্ঞাটা আসে তাহলে আপনি ওইভাবে আনসার করবেন। জি স্যার, উপমান বলতে তো আমরা নাউন অ্যাডজেক্টিভ বুঝি, এখানে তো উপমান একটা শব্দ বোঝাচ্ছে শুধু। উপমান উপমিতর যে উদাহরণগুলো দিচ্ছি এগুলো আসবে, আর এছাড়া যদি আসে তাহলে হচ্ছে আপনার শুধু সংজ্ঞাটা আসবে, শুধু সংজ্ঞাটা আসবে, ঠিক আছে? জি স্যার। ভাই যে চার্জ নাই। স্যার শতাব্দী সাত সমুদ্র তেপান্তর পরেরটা কি লিখছেন স্যার? পশুরি পাঁচ শেষ সমাহার। লাস্টটা কি কি স্যার? কোনটা স্যার বলেন? কোনটা কোনটা? এটা? জি স্যার। স্যার পশুরি পশুরি পাঁচ শেষ শতাব্দী সমাহার। সাত সমুদ্র তেপান্তর পরেরটা কি শতাব্দী লিখছেন? সাত সমুদ্র তেপান্তর পশুরি পশুরি পশুরি। স্যার পশুরের ব্যাস বাক্য কি হবে? পাঁচ শেরের সমাহার, পাঁচ শেরের সমাহার। তাদের লিখেন। স্যার লিখছি। ওকে, তারা দেখেন। দ্বিগু সমাস পরপদের অর্থের প্রাধান্য জি হবে, স্যার কোন অর্থের প্রাধান্য হবে? লিখছি। পরপদে। 13 উপায় সমস্ত পদের পূর্বটি সংখ্যা হবে, কি হবে বলেন তো? সংখ্যা। তাহলে যে চো একটা সংখ্যা, ত্রি একটা সংখ্যা, শত একটা সংখ্যা, সাত একটা সংখ্যা, তে একটা সংখ্যা, পশু একটা সংখ্যা, মানে পাঁচ। তাহলে সংখ্যা বুঝেছে। ব্যাস বাক্যের শেষে সমাহার থাকবে। তার মানে দেখেন এই যে ব্যাস বাক্যের সমাহার, এই যে সমাহার, এই যে সমাহার, সবগুলো শেষে কি আছে? সমাহার আছে। সমস্ত পদটি বিশেষ্য পদ হবে। চৌরাস্তা একটা জায়গার নাম হতে পারে না, চার রাস্তার মোড় ওটাকে আমরা চৌরাস্তা বলি, একটা জায়গার নাম। ত্রিভুজের একটা বাহুর নাম, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার শতাব্দীর 100 বছরকে একসাথে শতাব্দী বলা হয়। তারপর সবগুলো বিশেষ্য পদ। কোন পদ? বিশেষ্য পদ। সমস্ত পদ দ্বারা যে অর্থ বোঝানো সেই অর্থই বোঝাবে। শুধু এই লাইন দিয়ে আমরা সংখ্যাবাচক বহুব্রী আর দ্বিগুর মধ্যে তুলনামূলক পার্থক্য করতে পারবো, ঠিক আছে? সংখ্যাবাচক বহুব্রী কি বলেন তো? সংখ্যা বোঝাবে, আর কি যে অর্থ বোঝানো সেই অর্থ না বুঝে অন্য অর্থ বোঝাবে। আর দ্বিগু সমাস সংখ্যা বোঝাবে, আর যে অর্থ বোঝানো ঠিক সেই অর্থই বোঝাবে। তাহলে চৌরাস্তা দ্বারা আপনার কি কয় রাস্তা বোঝেন? 4 রাস্তা নাকি 7 রাস্তা বলেন? স্যার চার রাস্তা স্যার। ত্রিভুজ দ্বারা কয় বাহু বোঝেন? 3 বাহু না 5 বাহু? 3 বাহু। তারপর শতক দ্বারা কত বছর বোঝেন? 100 বছর না 200 বছর? 100 বছর। সাত সমুদ্র দ্বারা কয়টা সমুদ্র বোঝেন? 7টা নাকি 10টা? 7টা। তেপন্ত দ্বারা কয়টা প্রান্ত বোঝেন? 3টা। তিন পুষ্টি প্রান্ত। দ্বারা কয় সের বোঝেন? 5 সের। তার মানে যা আছে তাই হচ্ছে আর কি, ঠিক আছে? এবং সংখ্যাবাচক প্রবৃত্তি যে অর্থ বোঝানোর সেই অর্থ না বুঝে অন্য অর্থ বোঝাবে, আর দ্বিগু যে অর্থ বোঝানো সেই অর্থ বোঝাবে। ক্লিয়ার? জি স্যার স্যার। জি চোর স্যার। চালা। দ্বিগু সমাস ওই চোর চালাই তো সংখ্যাবাচক বহুব্রী, চার চাল না বুঝে একটা ঘর বুঝাবে। বলেন দ্বিগু সমাস পরপদের অর্থের প্রাধান্য পাবে। চেনার উপায় সমস্ত পদের পূর্ববর্তী সংখ্যা হবে, সমস্ত পদের পূর্ববর্তী সংখ্যা হবে। ব্যাস বাক্যের শেষে সমাহার থাকবে, ব্যাস বাক্যের শেষে সমাহার থাকবে। সমস্ত পদটি বিশেষ্য পদ হবে, সমস্ত পদটি বিশেষ্য পদ হবে। সমস্ত পদ দ্বারা যে অর্থ বোঝানো সে অর্থ বোঝাবে, সমস্ত পদ দ্বারা যে অর্থ বোঝানো সে অর্থ বোঝাবে। বলেন চৌরাস্তা, চার রাস্তা সমাহার, ত্রিভুজ, 3 বাহুর সমাহার, শতাব্দী, শত অব্দের সমাহার, 7 সমুদ্র, 7 সমুদ্র সমাহার, তেপান্তর, 3 প্রান্তের সমাহার, পশুরি, 5 শের সমাহার। মনে থাকবে না ভুলে যাবেন? থাকবে স্যার। অব্যয় সমাস লিখেন। ভাইয়েরা রান্না পরে করেন, আগে ক্লাস করেন। সারা জীবন তো রান্নাই করতে হবে, আপুরা তো এখন রান্না করে না।
স্যার সমাস কি আজকে শেষ করবেন? কি বলেন, শেষ করব? স্যার আর লোড নিতে পারছি না। করে দেন স্যার, করে দেন। ভাল লাগলো। স্যার লোড নিতে পারছি না, স্যার সমস্যা নাই, সমাজ পুরোটা নতুন শেষ তো। করে আচ্ছা আচ্ছা, কি শেষ করবো করেন বলেন, স্যার, আপনারা যেটা বলবেন এটাই। শেষ স্যার শেষ করেন। বেটার হবে যদি কাজ শেষ স্যার করে দেন। অব্যয় ভাব শেষ করেন স্যার। পরবর্তীতে দেখে দেখে পড়েও শেখা যাবে বাসায়। শেষ করে দেন স্যার। কণ্ঠ অবধি কণ্ঠ উপকরণ লিখি। আর উপর পরে এটা কি লেখছেন, সরেও নাকি বুঝতে পারলাম না সেটা। কণ্ঠের স্বর। আমরণ আমৃত্যু উপকণ্ঠ। কণ্ঠের সমীপে। প্রতিদিন, দিন দিন। রহমতুল্লাহ ভাই, স্যার একটু সাইড মারে গেছে। লিখেন স্যার লিখেন। স্ক্রিনশট করতে হবে একটু, কি করতে হবে? স্ক্রিনশট করতে হবে। অ্যাসিড ছাড়াবে না, গরম লাগতেছে আমার, মনেই নাই। লেখা হয়েছে? স্যার ওটা কি নুনের কি লিখছিলেন স্যার? নুনের অভাব। আলোনি, আমিষের অভাব, তার মানে আরক্তিম, ঈষৎ রক্তিম। তারপরে হলো আপনার প্রতিদিন, দিন দিন। তারপর লিখেন স্যার প্রতিদিন একবার লিখছেন স্যার। লিখেন যথারীতি। দুর্নীতি। এটা পরীক্ষা আসে বেশি, হ্যাঁ, রীতি রীতি অতিক্রম না অতিক্রম না করে। এটা পরীক্ষা বেশি আসে। রীতিকে অতিক্রম না করে। উপবন, তাহলে কি হবে বলেন তো? বনের কুলের সদৃশ, সমীপে। মনের সমীপে। সদৃশ, সদৃশ, সমীপে না, উপবন বনের সদৃশ। তো লিখেন উপবন হবে কি বনের সদৃশ। আমি স্যার উপকূল শুনছিলাম, এই জন্য বলছিলাম। লিখা হয়েছে? জি স্যার, লেখা শেষ। জি স্যার। তাহলে দেখেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন না সবাই? আবেদন করছেন? জি স্যার। আবেদনের লাস্ট ডেট জানি কবে?
30 তারিখ স্যার 30 অব্যয় সমাস পূর্বপদের অর্থের প্রাধান্য পাবে। কোন পদের অর্থের প্রাধান্য পাবে? পূর্বপদের। চেনার উপায়, সমস্ত পদের পূর্বপদে আ দেন এটা, হ্যাঁ, আ প্রতি উপ অনু, তারপর কি নি যথাইতে থাকবে। তাহলে আমরণ কি আছে বলেন তো? আ আছে, আমৃত্যু আ আছে, উপ আছে, প্রতি আছে, আ আছে, নির আছে, আ আছে, যথা আছে, উপ আছে। তার মানে এগুলো থাকলে চিন্তা ছাড়াই, মানে আর কোনো চিন্তা না করে আপনি কি দিবেন? অব্যয়ভাব সমাস দিবেন। কোন সমাস দিবেন? অব্যয় সমাস। চেনার উপায় এটাই। আর এছাড়া উপসর্গ থাকতে পারে, যে কোনো উপসর্গ। আচ্ছা, তাহলে অব্যয় সমাসে কোন পদের অর্থের প্রাধান্য পাবে? পূর্বপদের, ঠিক আছে। যেমন নিরামিষের নির অর্থের প্রাধান্য পাচ্ছে অভাব, আরক্তিমের আ অর্থের প্রাধান্য পাচ্ছে হালকা, ঠিক আছে। উপকণ্ঠ উপর অর্থের প্রাধান্য পাচ্ছে সমীপে, বুঝতে পারছেন? তাহলে আমার সাথে বলেন, অব্যয় সমাস পূর্বপদের অর্থের প্রাধান্য পাবে। চেনার উপায়, সমস্ত পদের পূর্বপদে আ প্রতি উপ অনু নি যথা, আ প্রতি উপ অনু নি যথা ইত্যাদি থাকবে। আমরণ মরণ পর্যন্ত, আমৃত্যু মৃত্যু পর্যন্ত, উপকণ্ঠ কণ্ঠের সমীপে, প্রতিদিন দিন দিন, আলোনি নুনের অভাব, নিরামিষ আমিষের অভাব, আরক্তিম ঈষৎরক্তিম, যথারীতি রীতিকে অতিক্রম না করে, উপবন বনের সদৃশ। পারবেন না? স্যার আরক্তিম মানে কি? ঈষৎরক্তিম মানে হালকা গাঢ়, হালকা রক্তিম আর কি, যেটাকে বলে হালকা রক্তিম। রক্তিম অর্থ লাল। রক্তিম মানে লাল, হ্যাঁ। তো এটা কি সমাস? এটা হচ্ছে প্রধান সমাস। সমাসের 6টা প্রকারের বাইরে এই দুইটা অনেক ইম্পর্টেন্ট, একটা প্রাদে একটা নিত্য, হ্যাঁ। স্যার তাহলে দুইটা বাদ রেখে দিলেন যে? ওই বাদ রাখছি, পড়াচ্ছি তো, পড়াবোই তো, বাদ না। এগুলো একটু মাঝখানে লিখে নিলাম আর কি, বুঝছেন? অনেক ইম্পর্টেন্ট। প্রবচন, তাহলে কি হবে বলেন তো? প্রজে বচন। প্রবাদ কি হবে? প্রজে বাদ। অনুতাপ, তাহলে কি হবে? অনুতে যে তাপ। প্রভাত, প্রজে ভাত। স্যার নিত্য পরি সমাস, উপসর্গ কি হবে না? কি? পরি পরিভ্রমণ। পরিভ্রমণ, হ্যাঁ হবে। ব্যাস বাক্য হয় না। উদাহরণ লিখেন, সমস্ত পদে পরপদে অন্তর মাত্র টি থাকবে। অন্তর মাত্র কি থাকবে? টি থাকবে। অন্তর মাত্র কি থাকবে? জাস্ট এতটুকু যদি আপনি মাথায় রাখেন, আপনার নিত্য সমাস নিয়ে আর কখনো ভুল হবে না। কি কি বলেন তো? সমস্ত পদের পর পদে অন্তর মাত্রটি, বলেন তো কি কি? অন্তর মাত্রটি। এতটুকু যদি মাথায় রাখেন, তাহলে নিত্য সমাস নিয়ে আর জীবনও ভুল হবে না, ঠিক আছে? কি কি রাখতে হবে? অন্তর মাত্রটি, যেমন দেশান্তর, অন্তর অর্থ কি? অন্য, ঠিক আছে। তাহলে কি হবে? অন্য দেশ। তাহলে গৃহান্তর কি হবে বলেন তো? অন্য গৃহ কি হবে? অন্য গৃহ। কালান্তর কি হবে? কালান্তর অন্য কাল কি হবে? অন্য কাল। দর্শন মাত্র কি হবে? দর্শন মাত্র দর্শন মাত্র কি হবে? কেবল দর্শন। কেবল দর্শন কি হবে? কেবল দর্শন, ঠিক আছে। দুইটা ব্যতিক্রম আছে, একটা হচ্ছে 92, 2 এবং 90। কি বলেন তো? 2 এবং 90। আর আরেকটা কি বলেন তো? আমরা কালসাপ। কি হবে? কাল তুল্য সাপ, কাল
তুল্য সাপ। কাল সাপ কি হবে? কাল তুল্য সাপ। ঠিক আছে, এই দুটো হচ্ছে কাপুরুষ ব্যতিক্রম। হ্যাঁ কাপুরুষ কাপুরুষ হ্যাঁ হবে। তারপর লেখা না একটা আমরা। ওই যে বলছিলাম মনে আছে, সে, আমি ও তুমি। শেষ। আমাদের সমাস আজকে এই পর্যন্তই থাকবে। পড়া যাবে? স্যার একটা প্রশ্ন ছিল। জি জি অবশ্যই। স্যার হচ্ছে যে সাহিত্য জিজ্ঞাসা বইয়ে পড়েছিলাম রূপক কর্মধারয় সমাসে বেশ বাক্য হিসেবে রূপ এবং অথবা রস্যই যোগে গঠন করা যায়। করা যাবে, সমস্যা নেই। কিন্তু আমরা তো বেশিরভাগ রূপ দিয়ে করি, এই জন্য আর কি রূপ দিবেন আর কি, রূপকে আর কি, বুঝতে পারছেন? ঠিক স্যার। সমস্যা নেই। তাহলে দেখেন, অপ্রধান সমস্ত পদের পূর্ব পদে প্রাদি সমাস প্র প্রতি অনু থাকবে। কি থাকবে? প্র প্রতি অনু। তাহলে প্রবচন, প্রজেবচন, প্রবাদ, প্রজেবাদ, অনুতাপ, অনুতেজেতাপ, প্রভাত, প্রজেভাত। আর এগুলো আপনার কি উৎকৃষ্ট রূপ বুঝাবে আর কি, বুঝছেন? নিত্য সমাস ব্যাস বাক্য হবে না। নিত্য সমাসে এই পাশে যা থাকবে ও পাশে তাই থাকবে। কি হবে না বলেন তো? ব্যাস বাক্য হবে না। সমস্ত পদের পর পদে অন্তর মাত্র টি থাকবে। আমার সাথে বলেন, অন্তর মাত্র টি। বলেন তো কি থাকবে? অন্তর মাত্র এই যে আবারও জীবন যুদ্ধে আপুরে আগায় গেছে। ভাইয়ারা কি ঘুমাচ্ছেন? স্যার আছে। অন্তর মাত্র টি থাকবে। তাহলে দেশান্তর কেবল অন্য দেশ, গৃহান্তর অন্য গৃহ, কালান্তর অন্য কাল, দর্শন মাত্র কেবল দর্শন। ঠিক আছে, তারপর একটি একটি। আর আমরা, সে, আমি, তুমি, 92, 2 এবং 90, কাল সাপ, কাল তুল্য সাপ, এই তিনটা হচ্ছে এক্সেপশনাল। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। আমরা কি করবো বলেন তো? দাঁড়ান, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে তাহলে কি বহুব্রীহি সমাস আর কোনটা বলেন তো? তৎপুরুষ সমাস শেষ করবি। এই চারটা একদম ফাটাফাটি ভাবে পড়বেন, বিগত সালের প্রশ্ন সলভ করবেন, কোনো সমস্যা থাকলে মার্ক করে রাখবেন। নেক্সট ক্লাসে আসার পর সবার আগে প্রবলেম দেখাবেন, তারপর আমরা কি ক্লাস স্টার্ট করবো। ওকে, ওকে স্যার। একটা কোশ্চেন ছিল। তাহলে আজকে এই পর্যন্ত থাকবেন, আর একটু পড়াবো। হ্যাঁ স্যার। স্যার মোটে না নোট নিতে পারছি না স্যার। নোট স্যার নিতে একটা পারতেছেন কোশ্চেন না? ছিল। জি, কোশ্চেনটা করেন। স্যার শুরুতে বলেছিলেন কোত্থেকে জানি ভালো করে পড়তে। স্যার আমার নেট প্রবলেমের কারণে শুনতে পাইনি। আমি নিজে ভুলে গেছি কোত্থেকে ভালো করে করতে হচ্ছে। স্যার বলছিলেন যে স্যার আপনি বলছিলেন, ওনাকে বলেন ওই শীটের যে আমি মুখস্থ পাঠটার কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, মুখস্থ পাঠটা ভালো করে পড়তে বলছিলাম। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, আপনাদের সবার জন্য অনেক অনেক বেশি দোয়া রইলো। ভালো করে পরিশ্রম করে পড়াশোনা করেন, ইনশাআল্লাহ সফল হবেন। আমার জন্য স্যার দোয়া করবেন। হ্যাঁ, আপনাদের সাথে যেন আমি সফল হতে পারি। আসসালামু স্যার আলাইকুম। আমার একটা জানার স্যার ছিল। কথা আছে স্যার। জি বলেন। স্যার আজকের ক্লাসটা স্যার হঠাৎ করে হয়ে গেল, মানে আগে তো কোনো নোটিশ পেলাম না। কেন? রুটিনে দেওয়া ছিল তো। রুটিনের স্যার বলেন। স্যার একটু বলেন যে ঘন্টাখানেক আগে যদি আমাদের নোটিশ দেয় রুটিন আমরা তো অ্যালার্ট হয়ে যাব। লিঙ্কটা মোহাম্মদ ভাই ঘন্টাখানেক আগে করে দিন। ক্লাসে ক্লাস রুটিন তো দেওয়া আছে স্যার, পুরো মাস একটা। সেটাই সেটাই। আপনার রুটিন দেখবেন, রুটিনটা একদম টেবিলের মানে উপরে যে একদম ফেস বরাবর একদম টানায় রাখবেন, তাহলে সমস্যা হবে না। রুটিন আছে, কিন্তু স্যার আমাদের ওই যে ক্লাস লিঙ্কটা সেটা অনেক সময় দেখা গেল যে স্যার আমাদের ওই গ্রুপে আসে না, মানে আমরা পাই না আর কি, পরে পাই ক্লাস শুরু হওয়ার আচ্ছা পরে। আচ্ছা, নেক্সট থেকে আর এগুলো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। ভাই দেখেন, ঠিক আছে? মেসেঞ্জার গ্রুপেও তো যায় স্যার শুধু একটাতে দেওয়া হয় না। আমি মেসেঞ্জার গ্রুপে আর নাই হয়তো বা। তাহলে স্যার আপনার মেসেঞ্জার গ্রুপে সবই আছে এগুলো সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আর কোনো স্যার প্রশ্ন? নব্য চর্যাপদ ইনশাল্লাহ। সম্পর্কে একটু জানতে চাই। না, আপনারা দেখেন, আপনারা কিন্তু এই যে শীত চলে আসছে, আপনারা পিঠার দাওয়াত দিচ্ছেন না, খালি কোশ্চেন করতেছেন না, এটা হয় না। স্যার ক্লাস অনেক ভালো ছিল। ক্লাস তো ভালো হবে, কিন্তু খাওয়াইতে হবে। আপনারা খাওয়ান না তো ভাই, এই যে দাওয়াত দেন না। এখন পিঠা তো স্যার ডিসেম্বরে। ও, পিঠা ডিসেম্বর। ওকে, তাহলে ডিসেম্বরে দেখা হবে। আজকে এই পর্যন্ত থাকুক, নেক্সট ক্লাসে আমরা মানে কথা নিব। আসসালামু আলাইকুম।